আপনাদের হচ্ছে ওই কি বলে লাস্ট দিন হচ্ছে আমরা এই পর্যন্ত দেখছিলাম। সো আচ্ছা, একটু আগে বলে রাখি ক্লাস স্টার্ট করার আগে যে আমাদের এই মিটিংটা অফকোর্স ইয়ে থাকবেই, রেকর্ডেড থাকবে। সো এটা নিয়ে আই থিঙ্ক আপনারা প্রবলেম ফেস করবে না। আমি রেকর্ডিং তো ক্লাসে পরে শেয়ার করে দিব, আর হচ্ছে আপনারা পরে দেখে নিতে পারবেন। জাস্ট মেক শিওর যে নেক্সট ক্লাসের আগে আপনারা দেখে নেন, এটাই মেক শিওর করলেই হবে। ওকে, সো স্ক্রিনটা শেয়ার স্টার্ট। আচ্ছা, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে। সো আমরা একটু এটা যেটা করব সেটা হচ্ছে যে ওই আগের দিন তো আমরা মেইনলি দেখছিলাম যে কিভাবে আর কি থ্রেডস হচ্ছে কল টল করা যেতে পারে। তো আজকে আমরা একটু সামনে যাব। আজকে আমরা যেটা দেখার চেষ্টা করবো দ্যাটস বেসিক্যালি কোড গুলো এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। সো আমরা থ্রেডস বানানোর সবকিছুই শিখছি। আমরা আই থিঙ্ক আগের দিন হচ্ছে এটা এটা আমরা কোডেও দেখছিলাম, মানে কোডটা দেখছিলাম কিভাবে কাজ করে। সিন্স আজকে উই হ্যাভ দি অপরচুনিটি যে আমরা একটু চাইলে অনলাইনে দেখতে পারি, মানে অ্যাকচুয়াল কোডটা কেমনে কাজ করে দেখতে পারি। সো উইল টেক দিস অপরচুনিটি টুডে। তো আমরা হচ্ছে আই থিঙ্ক এই কোডটা আমরা আগের দিন দেখছিলাম যে আমাদের যেটা হয়তো বেসিক্যালি যে আমাদের ধরেন আম, কি হইতো এখানে আমাদের একটা একটা মেইন ফাংশন ছিল। সো আপনাদের যদি খেয়াল থাকে, ইউ হ্যাড দিস সি কোড, যেখানে আপনাদের এটা বাই দ্য ওয়ে আপনাদের স্লাইডের যে প্রথম যে কোডটা, মানে প্রথম পিস অফ থ্রেডের কোডটা সেটাই হচ্ছে এটা। সো
চাইলে আপনারা স্লাইডটা পাশাপাশি অন করে দেখতেও পারেন, সিন্স আমার পক্ষে আসলে দুইটা উইন্ডো এখানে অন করা পসিবল হচ্ছে না। তো এখানে হচ্ছে আপনাদের স্লাইডের ফার্স্ট কোডটা। তো এখানে দেখেন একটা মেইন ফাংশন আছে। মেইন ফাংশনটা থাকার পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই মেইন ফাংশন থেকে আমি একটা থ্রেড কল করতেছি বা একটা থ্রেড ক্রিয়েট করতেছি। ঠিক আছে, কোন ফাংশনটা দিয়ে? ইউজিং দিস ফাংশন কল পি থ্রেড ক্রিয়েট। আচ্ছা, এই পি থ্রেড ক্রিয়েট ফাংশনটা কি প্যারামিটার হিসেবে নেয়? একটু ওয়েট করবেন কাইন্ডলি। হ্যাঁ, এই pthread ফাংশনটা কি প্যারামিটার হিসেবে নেয়? এটা প্যারামিটার হিসেবে নেয় হচ্ছে অনেক কিছুই নেয়, আমরা সবগুলোর উপর আপাতত ইন্টারেস্টেড না। আমরা যে জিনিসের উপর ইন্টারেস্ট, দ্যাট ইজ সোললি দিস পারসন ওভার হিয়ার। এটার নাম হচ্ছে ফাঙ্ক থ্রেড বলে একটা ফাংশন আছে, তার কাছে প্যারামিটার হিসেবে হচ্ছে আপনার এই আম, এটা যায় আর কি। অলরাইট, সো এই pthread ক্রিয়েট ফাংশনটার কাজ কি তাহলে? এই রিমেম্বার আমরা যেটা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে আমাদের pthread ক্রিয়েট ফাংশনটার কাজ হচ্ছে যে আমাদের ফাঙ্ক থ্রেড নামক একটা ফাংশন তাকে পাস করে দিব, এন্ড এই ফাঙ্ক থ্রেড ফাংশনটাকে সে হচ্ছে মেইন ফাংশনটার পাশাপাশি সাইমultaneously রান করতে থাকবে। সো একটা থ্রেডে টেকনিক্যালি মেইন ফাংশনটা রান করতে থাকবে, এরকম করে মেইন ফাংশনটা যা যা আছে তা রান করতে থাকবে, আর অন্য থ্রেডটাই হচ্ছে ফাঙ্ক থ্রেড নামক যে ফাংশনটা আছে সেটা রান করতে থাকবে। এখন আমাকে কি কেউ বলতে পারবেন যে আমরা লাস্ট ক্লাসে জয়েন নামক একটা ফাংশন পড়ছিলাম, সেই জয়েন ফাংশনটা আমি একটু ডিসকাস করছিলাম, আপনাদের কি মনে আছে আমরা কি কি পড়ছিলাম জয়েন ফাংশনটায়? স্যার এটা ওয়েট ফাংশন হিসেবে কাজ করবে, ওয়েট করবে আর কি। রাইট, সো এটার কাজ ছিল যে আচ্ছা বাকিরা কি এগ্রি করেন? মানে দুই একজন যদি একটু রেসপন্ড করতেন। জি স্যার। রাইট, ইয়েস স্যার। সো হ্যাঁ রাইট, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম যে জয়েন্ট ফাংশনটার কাজ কি ছিল, যে জয়েন্ট ফাংশনটা একটা ওয়েটের মতো কাজ করতো। যেমন একটা ওয়েট ফাংশন হচ্ছে একটা চাইল্ড প্রসেস, ঠিক আছে, একটা চাইল্ড প্রসেস শেষ হওয়ার আগ পর্যন্ত সে আর মুভ করতো না বা ওই জায়গাটায় আটকায় থাকতো। আমরা সেটা কোডের মাধ্যমেও দেখছি। এন্ড এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা থ্রেড। সো যেমন এই মেইন মেইন ফাংশনটা হচ্ছে পি থ্রেড ক্রিয়েট ইউজ করে ফাঙ্ক থ্রেডকে রান করানো শুরু করছে। সো এই জয়েন্ট ফাংশন যেটা করবে বেসিক্যালি, এই ফাঙ্ক থ্রেড যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আসলে সে কন্টিনিউ করবে না। ঠিক আছে, ততক্ষণ সে কন্টিনিউ করবে না। এখন অফকোর্স আমরা উইথ দ্যাট ইন মাইন্ড আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা এই কোডটাকে রান করে দেখতে পারি। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনারা তো মোস্ট লাইকলি সি এর একটা ল্যাব করছেন, তাই না? মানে সি এর ল্যাব করছেন না আপনারা? জি স্যার। সো আই থিঙ্ক আপনাদের এই টাইপের মানে এই টাইপের কমান্ডস আপনাদের পরিচিত থাকার কথা, যে আমি জি যে কাজটা মাত্র করলাম। জি সো স্যার। রাইট, জি স্যার। তাহলে আমরা যদি এখন এখানে ক্রিয়েট ফাংশনটাকে রান করি তাহলে দেখেন, সরি ক্রিয়েট এক্সিকিউটেবলটাকে রান করি তাহলে দেখেন যেটা হয় সেটা হচ্ছে যে আমার একটা থ্রেডের মধ্যে ঢুকে, ফাঙ্ক থ্রেডের মধ্যে ঢুকে এন্টার থ্রেড কথাটা লেখা আসে, এন্ড দেন এই ফর লুপটা তিনবার রান হয়, থ্রেড 0, থ্রেড 1, থ্রেড 2, এন্ড দেন এই ইয়াটা থ্রেডটা হচ্ছে ডান হয়ে যায় আর কি, মানে থ্রেড থেকে বের হয়ে যায়। এখন আপনার এখান থেকে দেখে হয়তো অতটা এভিডেন্ট হচ্ছে না যে এখানে আদৌ আপনার ওই জয়েন্ট ফাংশনটা কাজ করতেছে নাকি। তো জয়েন্ট ফাংশনটা কাজ করতেছে নাকি আদৌ সেটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা নিচে একটা লাইন লিখতে পারি। হ্যাঁ, so we could say something like after join, after like p thread join, এরকম কিছু একটা আমরা লিখতে পারি। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি আবার আমাদের কোডটাকে রান করি, সরি স্ক্রিনটা একটু পজ হয়ে গেছিল। হ্যাঁ, সো যেটা বলছিলাম, হ্যাঁ দেখেন এই ইভেন দো আমার এই পি থ্রেড ক্রিয়েটটা, ঠিক আছে, ইভেন দো আমার এই পি থ্রেড ক্রিয়েটটা নতুন থ্রেড তৈরি করতেছে, যতক্ষণ আমার ওই থ্রেডটা শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু আফটার পি থ্রেড জয়েন কথাটা লেখা আসতেছে না, ইভেন দো এই পি থ্রেড ক্রিয়েট আর এই পি থ্রেড জয়েন কিন্তু সাইমultaneously, সরি মানে এই ফাঙ্ক থ্রেড আর মেইন ফাংশন কিন্তু সাইমultaneously কিন্তু রান করতেছে। এখান থেকে আপনারা দেখে বুঝতে পারেন যে জয়েন ফাংশনের আগে যদি আমি জিনিসটা লিখতাম তাহলে ইট মাইট হ্যাভ বিন দ্য কেস। সো আমরা সেটা একটু ট্রাই করে দেখি যে আমরা যদি এখানে পি থ্রেড জয়েনটাকে, সরি মানে প্রিন্টএফ স্টেটমেন্টটাকে যদি পি থ্রেড জয়েনের আগে লিখে দিই, দেন দেয়ার মাইট বি আ চান্স, হয়তো হবে হয়তো হবে না, আমি এন্টায়ারলি শিওর না। সো সেটা আমাদেরকে বারে বারে রান করে দেখতে হবে। সো এখন দেখেন, আমি জাস্ট ফার্স্ট এক্সাম্পলে চলে আসলো এখানে, যে দেখেন এখন যদি আমি জয়েনের আগে দিই প্রিন্টএফ স্টেটমেন্টটা, তাহলে কিন্তু ইভেন দো আমার ওই পি থ্রেড মানে পি থ্রেড জয়েন্টটা আমার মানে প্রিন্টএফ স্টেটমেন্টটা আমার পি থ্রেড ক্রিয়েটের পরে লেখা, রাইট? সো আমার পয়েন্ট হচ্ছে এটা যে আই থিঙ্ক আমি একটু হ্যাঁ,
সো ইভেন দো এখানে আমার পি থ্রেড জয়েন কথাটা, আফটার পি থ্রেড জয়েন কথাটা হচ্ছে এই পি থ্রেড ক্রিয়েট ফাংশনের পরে লেখা, কিন্তু যদি আপনারা আউটপুটটা খেয়াল করেন, আউটপুটে কিন্তু এখানে কিন্তু পি থ্রেড জয়েনটা আগে আসছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে সাইমুলটেনিয়াসলি মেইন এবং ফাং থ্রেড রান করতেছে। কে আগে হবে কে পরে হবে, ইট সোললি ডিপেন্ডস কার উপর? ইট সোললি ডিপেন্ডস আপন ইওর সিপিইউ। কে সে সে কোন থ্রেডকে কিভাবে স্কেডিউল করতেছে তার উপর এন্টায়ারলি ডিপেন্ড করে। তো আপনারা কি তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে জয়েন্ট ফাংশনটা কাজ করে? এটা ছোট ডেমনস্ট্রেশন দেখানোর আর কি আপনাদের টার্গেট ছিল। অফকোর্স এটা নিয়ে আপনারা ল্যাবে আরো অনেক এক্সটেন্সিভলি পড়বেন, সো এখানে আমি আর অ্যাডভান্সড কোড দেখাবো না। আমি জাস্ট আর দুইটা ছোট ছোট পিস অফ কোড দেখাবো, যে দুইটা বেসিক্যালি আপনাদের স্লাইডে আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। কার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি না স্যার। বাকিরা কি ফলো করতে পারতেছেন? একটু কাইন্ডলি বললেন, যে না হলে আসলে অনলাইন ক্লাসে তো আরো অনেক মানে Yes, sir. অলরাইট। সো খুবই ইজি, জাস্ট থ্রেড ক্রিয়েটস করা, থ্রেড ক্রিয়েট করা এন্ড থ্রেড ডিলিট করা, মানে এন্ড করা। অলরাইট, এখন আপনাদের মধ্যে অনেকে লাস্ট ক্লাসে আই থিঙ্ক জিজ্ঞেস করছিলেন যে স্যার আমাদের যদি আমরা পি থ্রেড জয়েন্ট ফাংশনটা একেবারে কলই না করি তাহলে কি হবে? সো এইটা আই থিঙ্ক আমরা ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, পি থ্রেড জয়েন্ট ফাংশনটা কল করি নাই, এবং আপনারা দেখেন তো আউটপুটটা কিরকম আসছে। এবার কেউ কি আমাকে এক্সপ্লেন করতে পারবেন আউটপুটটা এরকম কেন? মানে আউটপুটটার ইস্যুটা কি বলেন তো? আগের সাথে আউটপুটের পার্থক্যটা কি মনে হচ্ছে? ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি মনে হচ্ছে? ফাং থ্রেড ফাং রানিং থ্রেডটা ফাংশন রানই করেনি। ফাং থ্রেড একেবারেই রান করে নাই, কারণটা কি? কারণ দেখেন, এখন ফাং থ্রেড রান করে নাই এই জন্যই বিকজ ফাং থ্রেড ক্রিয়েট হয়ে শুরু হওয়ার আগেই আপনার মেইন ফাংশন বেরোয় গেছে। সো পি থ্রেড ক্রিয়েট কল করে আপনি ফাং থ্রেডকে ক্রিয়েট করছেন। অফকোর্স একটা থ্রেড ক্রিয়েট করতে হলে ছোট দুই একটা কাজ করতে হবে আপনার অপারেটিং সিস্টেমের। তার জন্য একটা প্রোগ্রাম কাউন্টার অ্যাসাইন করতে হবে, তার জন্য ওই যে আমরা পড়ছিলাম ওই স্ট্যাক সেগমেন্ট আলাদা করে ক্রিয়েট করতে হবে, যে মনে আছে না এগুলো আপনাদের? সো এই জিনিসগুলো তৈরি করতে করতে আপনার এই প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে গেল কনকারেন্টলি, এবং দেখা গেল যে ওই থ্রেড তৈরি হইতে হইতেই আপনার মেইন ফাংশন হচ্ছে রিটার্ন জিরো পর্যন্ত চলে আসছে। রিটার্ন জিরো পর্যন্ত চলে আসছে মানে হচ্ছে ফাংশনটা বের হয়ে গেছে। সো থ্রেডটা তৈরি হওয়ার আগেই আপনার মেইন ফাংশন মরে গেছে। ঠিক আছে? সো মানে এখানে আসলে এই জন্য আমাদের ওই থ্রেডটার মধ্যে যাইতেছেই না। সো এই জন্য আমরা জয়েন্ট ফাংশনটা দিয়ে এনশিওর করি যে আমাদের থ্রেডটা তৈরি হবে, তৈরি হওয়ার পরে আমাদের এই থ্রেডটা হচ্ছে প্রপারলি রান করবে, লিভ করবে থ্রেড থেকে, এন্ড দেন উই উইল গেট ব্যাক টু দ্য মেইন ফাংশন। এই জন্য আসলে জয়েনের ইম্পর্টেন্সটা আই থিঙ্ক এখান থেকে বোঝা যায়। সবাই কি ফলো করতে পারতেছেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন অবশ্যই। আমরা জম্বি স্ল্যাশ অরফেনের একটা সিনারিওর কোথাও শিখছিলাম, ওয়ার ইফ দি মেইন ফাংশন ইজ ফিনিশড বাট মানে দি চাইল্ড ফাংশন ইজ নট কমপ্লিটেড অর লাইক দ্যাট সর্ট অফ সিনারিও, তাহলে হুম হুম ওএস টা মেইনকে বাঁচায় রাখবে। হুম 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 হুম। এখানে এখানে হ্যাঁ, ওই আপনি 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 এখানে এখানে ঘটনাটা যেটা ঘটে, এখানে চাইলে আপনি অপশন সেট করে দিতে পারেন। মানে আমি যখন এই জিসিসি, মানে কি বলে এটার নাম, হ্যাঁ জিসিসি টা যখন ইউজ করতেছি, মানে জিসিসি কমান্ডটা যখন রান করতেছি, ইউ মাইট হ্যাভ দি অপশন টু টার্ন দ্য মেইন থ্রেড ইনটু আ জম্বি থ্রেড। বাট এখানে আসলে থ্রেডস এর কেসে না ওই জিনিসটা ওভাবে কাজ করে না, বিকজ এটা একটা থ্রেড। হ্যাঁ, থ্রেডের জন্য আসলে ম্যানিপুলেশনটা করা টাফ, বিকজ জম্বি কথাটা আসলে মানে জম্বি প্রসেস, হ্যাঁ এই জিনিসগুলো আসলে প্রসেস লেভেলে ম্যানেজ করা হয়, বাট এটা একটা থ্রেড। সো আসলে আমাদের কাছে ওই লেভেল অফ ওই ইয়ে মেথড গুলা থ্রেডের জন্য আছে, অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এখানে কিছু এক্সট্রা অপশনস দিয়ে হচ্ছে করতে পারেন, যেমন এখানে আমি আরো কিছু অপশনস আছে থ্রেডের জন্য। সো এখানে জাস্ট কমান্ডটা এডিট করে দিলেই হয়ে যাবে। বাট আপনি যেটা বলছেন বা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পার্টিকুলারলি ফর প্রসেসেস। আমি কি পার্থক্যটা বোঝাতে পারছি? জি স্যার, সো ওএস itself it does not like try to keep any thread রাইট রাইট as a রাইট রাইট, zombie. বাই ডিফল্ট সে এটা করবে না, বাই ডিফল্ট সে এটা করবে না, কারেক্ট। হ্যাঁ, আচ্ছা আপনি চাইলে তাকে অপশনস দিয়ে দিতে পারেন, বাট সে বাই ডিফল্ট এটা করবে না। আর কেউ? অলরাইট, সো আই থিঙ্ক তাহলে আমরা নেক্সট পিস অফ কোডটায় যেতে পারি। এখানেও আমাদের একটু যদি খেয়াল করেন, একটু এই টার্মিনালটা একটু ছোট করে নিই। হ্যাঁ রাইট, সো এখানেও আমার একটা মেইন ফাংশন আছে,
মানে অফকোর্স আপনারা আই থিঙ্ক বাই নাও বুঝতে পারছেন যে আমাদের কাছে পুরা কোডটা বোঝা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট মানে পার্টিকুলার কিছু অংশে ফোকাস করবো। সো দেখেন পি থ্রেড ক্রিয়েট ফাংশন কল করে আমি একটা ফাঙ্ক থ্রেড নামক ওয়ান্স এগেন ফাঙ্ক থ্রেড নামক একটা ফাংশনকে আমি আবার রান করাচ্ছি। ফাঙ্ক থ্রেড ফাংশন নামক ফাংশনটাকে রান করানোর পরে আমি সেটাকে জয়েন করতেছি, জয়েন করার পরে আমি একটা লাস্ট একটা প্রিন্টের স্টেটমেন্ট লিখতেছি। সো এখন দেখেন আমাদের এখানে আমরা একটা চেঞ্জ করবো। এখন কিরকম কি চেঞ্জ করতেছি, আমরা এখানে বেসিক্যালি যেটা করতেছি এই ফাঙ্ক থ্রেডটাতে আমরা আগের বার যেটা করছিলাম আমরা জাস্ট একটা স্টেটমেন্টকে প্রিন্ট করছিলাম, যদি আপনার খেয়াল থাকে জাস্ট একটা স্টেটমেন্ট না, পরপর 2-3টা স্টেটমেন্ট হচ্ছে আমরা প্রিন্ট করছিলাম। এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা ফাঙ্ক থ্রেড নামক ফাংশনটায় একটা প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি। ঠিক আছে, একটা প্যারামিটারকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। সো আগের বার যদি আপনারা খেয়াল করেন, আগের বার আসলে আমরা ফাঙ্ক থ্রেডের মধ্যে ইভেন দো এখানে আমরা একটা সিমিংলি একটা প্যারামিটার পাস করছিলাম, বাট আমরা সেই প্যারামিটারটা কিন্তু কোথাও ইউজ করি নাই। যদি ভিতরে খেয়াল করে দেখেন, মানে এই ফাংশন ভিতরে কোথাও এই এ আর জি এর ইউসেজ বলে কোথাও নাই, এখানে কিন্তু কোনো এ আর জির কোনো ইউসেজই নাই, রাইট? সো এখানে আসলে আমাদের কি বলে এটার নাম, আমাদের এই প্যারামিটারটা আনইউজড রয়ে গেছে। বাট আমরা যখন আমাদের নেক্সট পিস অফ কোডটায় যাচ্ছি, হ্যাঁ, সো এখানে যখন আমরা আসতেছি, এখানে আমরা এসে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা একটা ভি নামক একটা প্যারামিটার ইনপুট হিসেবে নিচ্ছি, এন্ড ওই ভি নামক প্যারামিটারটাকে আমরা ফাইনালি এবার ইউজও করতেছি। সো এখানে কিছু আমরা যেটা করতে পারি, একটু ফোকাস করার চেষ্টা করি কিভাবে ইউজ করা হচ্ছে। সো আই থিঙ্ক আপনার পয়েন্টার সম্পর্কে কি পড়ছেন না সিএল ল্যাবে সবাই? বাই নাও পড়ার কথা, আপনারা কি পয়েন্টার সম্পর্কে পড়ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে খুব ভালো কথা। বাট পয়েন্টার সম্পর্কে না পড়লেও আসলে কোনো মানে খুব একটা যে বুঝবেন না বা সেরকম কিছু না। এখানে বেসিক্যালি আমি যদি একটু মানে সামারি করে বলি, এখানে বেসিক্যালি যেটা করা হচ্ছে আপনি ভি নামের একটা ইন্টিজার এখানে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নেবেন, এন্ড ওই ভি নামক ইন্টিজারটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে সেটাকে হচ্ছে আপনি রিটার্ন করে দিবেন, দ্যাটস ইট। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে থ্রেড যে কেবলমাত্র একটা পার্টিকুলার টাস্ক এক্সিকিউট করতে পারে শুধু তাই না, থ্রেডের আরো কিছু উপকারিতা আছে। থ্রেডের আর কি থ্রেডস আর কি কি করতে পারে, থ্রেড দিয়ে আপনি একটা কি করতে পারেন বলেন তো? থ্রেডস দিয়ে হচ্ছে আপনি বলতে পারেন যে আমি একটা প্যারামিটার আমি থ্রেডের মধ্যে ইনপুট হিসেবে পাস করলাম, এন্ড আমি থ্রেড এর যে ফাংশনটা আছে সেটা থেকে চাইলে একটা রিটার্ন ভ্যালুও পেতে পারি। ঠিক আছে, জাস্ট লাইক এ রেগুলার ফাংশন। একটা রেগুলার ফাংশনে যেরকম আপনি একটা প্যারামিটার পাস করেন তার আর্গুমেন্ট হিসেবে, এবং আপনি হচ্ছে কি করেন তার একটা রিটার্ন ভ্যালু ফেরত পান ইউজিং দ্য রিটার্ন স্টেটমেন্ট। থ্রেড এর ফাংশন গুলোর মধ্যে আপনি চাইলে সেই কাজটা করতে পারেন। এখন কোয়েশ্চেন ইজ, দেখেন এখানে তো আসলে আমি ডাইরেক্টলি লিখতে পারতেছি না যে মানে নর্মালি যেরকম ফাংশনের কেসে আপনারা লিখতে পারেন যে ভি ইকুয়ালস টু পি থ্রেড ক্রিয়েট, এই কাজ কিন্তু আমি করতে পারবো না। ঠিক আছে, এই কাজ আমি করতে পারবো না। রাদার আমি যেটা করব সেটা হচ্ছে আমি যখন পি থ্রেড জয়েন কল করব, ঠিক আছে, আমি যখন পি থ্রেড জয়েন কল করব পার্টিকুলারলি সেকেন্ড লাইন নাম্বার 14 দেখতে পাচ্ছেন আমি পি থ্রেড জয়েন কল করতেছি। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি বলবো থ্রেডটা যদি কোনো ভ্যালু রিটার্ন করে, সেই রিটার্ন করা ভ্যালুটা তুমি টি রেট নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে দাও। 7 নাম্বার লাইনে দেখেন আমি এটা ইন্টিজার পয়েন্টার বানাইছি। অফকোর্স পয়েন্টার আইডিয়াটা আমরা বাদ দিই, আমরা জাস্ট একটু ডাউন করে ডিসকাস করি যে আমরা বলতে পারি যে আমরা 7 নাম্বার লাইনে একটা টি রেট নামক একটা ইন্টিজার রাখছি। ঠিক আছে, টি রেট নামক একটা ইন্টিজার রাখছি। আমি চাচ্ছি যে এই ফাঙ্ক থ্রেড যদি কোনো ভ্যালু রিটার্ন করে থাকে, ঠিক আছে, আমি কিন্তু এখনো মেইন থ্রেড থেকে জানি না যে সে রিটার্ন করবে নাকি না। ঠিক আছে, সো যদি ফাঙ্ক থ্রেড কোনো ভ্যালু রিটার্ন করে থাকে, যদি ফাঙ্ক থ্রেড আসলে মাউসটা নাড়ালে উপরে একটা স্নিপেট চলে আসে, হ্যাঁ, যদি ফাঙ্ক থ্রেড নামক কোনো ফাংশন যদি ভ্যালু রিটার্ন করে থাকে তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে সেই ভ্যালুটাকে টি রেট নামক এই ভ্যারিয়েবলটার মধ্যে সেভ করবা। এতদূর নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, সো যদি সেটা সেভ করে থাকো এরপরে দেন ইউ প্রিন্ট দ্যাট ভ্যালু, সিম্পলি কিছু এটাই। মানে আমরা জাস্ট যদি সেই ভ্যালুটা ফেরত পাই সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। সো আবার সামারি করে বললে, ফাঙ্ক থ্রেড নামক একটা থ্রেড আপনি তৈরি করতেছেন, ফাঙ্ক থ্রেড ফাংশনটাকে রান করবে, সেই ফাংশনটা যদি বাই ইটসেলফ কোনো ভ্যালু রিটার্ন করে তাহলে সেই ভ্যালুটাকে আমি টি রেট নামক একটা ইন্টিজারে স্টোর করে রাখবো, এন্ড সেই ভ্যালুটাকে আমি হচ্ছে এখানে প্রিন্ট করে দেখাবো। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সিম্পলি বলতে পারি যে দেখেন এই ফাঙ্ক থ্রেড ফাংশনটা আসলে কি হচ্ছে বলেন তো? এই যে ফাঙ্ক থ্রেড নামক যে ফাংশনটা আছে, এখানে আমি যেই প্যারামিটারটাকে পাস করতেছি আপনারা কি দেখে বুঝতে পারেন যেখানে সেই প্যারামিটারটাকে আমি কি করে রিটার্ন করতেছি?
5 দিয়ে মাল্টিপ্লাই করো। সিম্পলি একটা 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করে আমি হচ্ছে রিটার্ন করতেছি। বাকিটা কি ফলো করতে পারতেছেন? ইয়েস স্যার। রাইট। সো আমরা তাহলে ফাংথ্রেড নামক ফাংশনটাকে জাস্ট যে প্যারামিটারটা পাস করতেছি সেটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা সেটাকে রিটার্ন করে দিচ্ছি। তো আমরা যদি একটু দেখি যে দেখেন আমরা এখানে এখন প্রশ্ন হচ্ছে যে ফাংথ্রেডের মধ্যে আমি আসলে কি পাস করতেছি, সেটাও কিন্তু আমি দেখেন এখানে কিন্তু আমি ফাংথ্রেড এন্ড দেন এখানে কোনো কোনো মানে প্যারামিটার আমি এখানে ইনপুট হিসেবে দিইনি, রাইট? এখানে কিন্তু আমি কোনো প্যারামিটার ইনপুট হিসেবে দিইনি। সো এটা আপনারা শিখবেন, ল্যাবের মধ্যে আরো ভালো করে শিখবেন। বাট থ্রেডের যখন আমি কোনো প্যারামিটার পাস করব, আমি থ্রেডের ওই পরের কমা দিয়ে যে পরের লেটারটা আছে, মনে করবেন যে ওই লেটারটাকে আপনি প্যারামিটার হিসেবে পাস করছেন। তাহলে কি আমাকে বলতে পারেন এই ফাংক থ্রেডের মধ্যে অ্যাকচুয়ালি প্যারামিটার হিসেবে কত ভ্যালু গেছে? 5 গেছে না এন এ। রাইট, 5 গেছে। সো আমি আবারও রিপিট করতেছি যদি কেউ মিস করে থাকেন, যে আমি ফাংথ্রেড ভ্যালু ফাংশনটাকে যে প্যারামিটারটা পাস করতেছি সেটা হচ্ছে ফাংথ্রেডের পরের আর্গুমেন্টটা বেসিক্যালি এখানে, ঠিক আছে? ফাংথ্রেডের পরের আর্গুমেন্ট হচ্ছে এন, এন এর ভ্যালু হচ্ছে একটু উপরেই দেখতে পাচ্ছেন, এন এর ভ্যালু হচ্ছে 5। সো আমি বলতে পারি যে আমি এখানে 5 রিটার্ন করতেছি, মানে 5 পাস করতেছি। তাহলে কি আপনারা এখন এটা বলতে পারেন যে ফাংথ্রেডের রিটার্ন ভ্যালুটা কত হবে? 25। 25 হওয়ার কথা, তাই না? বিকজ ভেরি ইজি, জাস্ট আমাদের এখানে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতেছি। সো আমি যদি এখানে একটু আমাদের সেই স্টেটমেন্টটা লেখার চেষ্টা করি, তাহলে দেখেন যে যেটা হচ্ছে যে 25 রিটার্ন করতেছে। আমি যদি এখানে 5 এর জায়গায় 10 বা 7 লিখতাম, লেটসে আমি যদি এখানে 5 এর জায়গায় লেটসে 7 লিখতাম, তাহলে কত রিটার্ন করতো? 35 রিটার্ন করতো, তাই না? তো সেটা আমরা চাইলে একটু দেখতে পারি। এক মিনিট, রিটার্ন ডট সি। হ্যাঁ, এখন দেখেন 35 রিটার্ন করতেছে, ঠিক আছে? কত কিছু কিছু ওয়ার্নিং আসছে, ওয়ার্নিং গুলোকে আপাতত আমরা ইগনোর করবো, বিকজ এগুলো আমরা এখনো ঠিক মতো কোডটাকে লিখি নাই। এখানে আরো কিছু কাজ করতে হবে যদি আমরা ওয়ার্নিং গুলাকে সরাইতে চাই, বাট ইট উইল ওয়ার্ক, কোড উইল ওয়ার্ক, সমস্যা হবে না, ঠিক আছে? সো আমরা এখানে 35 রিটার্ন করতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা সেকেন্ড কোডটা দেখে ফেললাম, আমরা তাহলে নেক্সট কোডটা চলে যাবো। স্যার আমরা এখানে ফাংথ্রেডে যে এন্ড এন্ড সিম্বল, মানে এন এর আগে এন্ড সিম্বলটা ইউজ করছি, একটা অ্যাম্পারস্যান্ড সিম্বল আছে, হ্যাঁ। এটা আপনার পয়েন্টার হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ, রাইট, এটা একটা পয়েন্টার হিসেবে কাজ করতেছে। সো আপনি যখন ওই ফাং থ্রেডের মধ্যে কোনো আর্গুমেন্ট পাস করবেন, সেই আর্গুমেন্টের একটা পয়েন্টার পাস করতে হয়, রাদার দেন দি আর্গুমেন্ট বাই, মানে এটাকে কল বাই রেফারেন্স আচ্ছা, বলে। হ্যাঁ, এটাকে কল বাই রেফারেন্স বলে, আমরা কল বাই রেফারেন্স করবো আর কি। মানে অ্যাকচুয়াল আর্গুমেন্টটা না পাস করে আমরা সেই আর্গুমেন্টের একটা অ্যাড্রেস পাস করবো। মেমোরি লোকেশন। এক্স্যাক্টলি, আমরা সেই মেমোরি লোকেশনটা পাস করবো। And same for the return value in the pthread join, right? এক্স্যাক্টলি, সেম ফর দ্য রিটার্ন ভ্যালু ইন দ্য pthread। সো আমরা যখন রিটার্ন করতেছি, উই আর অ্যাকচুয়ালি রিটার্নিং দি মেমোরি অ্যাড্রেস অফ দিস রিটার্ন ভ্যারিয়েবল। সো এই জন্য আমরা এখানে আবার একটা এন্ড ইউজ করতেছি, যদি আপনি খেয়াল করে দেখেন। বাট অফকোর্স দিজ আর ডিটেলস যেগুলো আপনারা ল্যাবে শিখবেন, এগুলো আসলে এই জন্য আমি খুবই ট্যাক্টফুলি একটু ইগনোর করে গেলাম আর কি। আর স্যার একটা সিলি কোয়েশ্চেন ছিল, ভিআরটি রেটের আগে কয়েক জায়গায় আপনার স্টার সিম্বল দেয়া, ইজ ইট লাইক ভিআরটি রেটের আগে, এই যে এখানে 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 এটা ফর এক্সাম্পল এই লাইনটার কথা বলতেছেন? জি, আচ্ছা স্টার সিম্বল। আচ্ছা, এটা যদি আপনি পয়েন্টারের ক্লাস করে থাকেন, তাহলে আই থিঙ্ক একটু পরিষ্কার হওয়ার কথা। যখন আপনি কোনো পয়েন্টারের ভেতরে কে আছে তাকে বের করতে চান, সো টি রেট ইজ আ পয়েন্টার, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে আমি টি রেটকে একটা পয়েন্টার হিসেবে আমি ইনিশিয়ালাইজ করছি। সো ইফ ইউ ওয়ান্ট টু ফিগার আউট যে হু ইজ রিসাইডিং ইনসাইড আ পয়েন্টার বা হোয়াট ভ্যালু ইজ ইন দি অ্যাড্রেস দ্যাট ইজ বিং পয়েন্টেড টু বাই দ্য পয়েন্টার, সেই ক্ষেত্রে আপনি পয়েন্টারের আগে একটা স্টার ইউজ করবেন। এটাকে আমরা পয়েন্টারের ভাষায় বলি ডি রেফারেন্সিং আ পয়েন্টার, ঠিক আছে? আপনার একটা পয়েন্টারকে আপনি ডি রেফারেন্স করবেন, মানে DEREFERENC, ডি রেফারেন্সিং আ পয়েন্টার। সো সেই পয়েন্টারটাকে যখন আপনি ডি রেফারেন্স করবেন, আপনি সেই পয়েন্টারের কত আছে ভিতরে সেটা খুঁজে পাবেন। বুঝা গেছে? জি স্যার। অলরাইট, মুভিং অন। তাহলে আমরা একটু নেক্সট কোডটা দেখি। আমরা লেটস গেট ব্যাক অন ট্র্যাক। এখন আমরা নেক্সট যে থ্রেডটা, মানে নেক্সট যে ফাংশনটা, সরি কি বলছি, নেক্সট যে পিস অফ কোডটা আমরা দেখতে পাচ্ছি, সেই কোডটাও আসলে দেখেন এটাও কিন্তু অনেকটা আপনার কি বলে আগেরটার মতোই ফাংথ্রেড নামক একটা ফাংশন কল করতেছি। আমরা সেই ফাংথ্রেডের মধ্যে নাম নামক একটা ইন্টিজার পাস করতেছি, সেই নামের ভ্যালু আপাতত হচ্ছে 5, দেখতেই পাচ্ছেন। এবং আমরা আগের বারের মতো হ্যাঁ, এবং আমরা ঠিক আগের বারের মতো আমরা ঠিক ওই জয়েন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ওই রিটার্ন ভ্যালুটাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটু ডিফারেন্ট কিছু ঘটনা ঘটছে, অলরাইট, এখানে একটু ডিফারেন্ট কিছু ঘটনা ঘটছে। এখানে এগুলা কি মানে এগুলা আপনারা এখনই বুঝবেন না, আমি জাস্ট
হাই লেভেল থেকে কোডটাকে বোঝানোর চেষ্টা করতেছি। সো এখন যদি আমি ফাঙ্ক থ্রেডের মধ্যে যাই, ফাঙ্ক থ্রেডের মধ্যে যে আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাদ বাকি সব ভুলে যান। আপনারা ধরেন এখন ফাঙ্ক থ্রেডের ভিতরে আছেন, ফাঙ্ক থ্রেডের মধ্যে যদি আমি যাই তাহলে কি দেখতে পারবেন, দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এন্টার্ড থ্রেড, এন্টার্ড ইন থ্রেড নামক একটা কথা দেখতে পাচ্ছেন। সো এন্টার্ড ইন থ্রেড আগে প্রিন্ট হবে। এরপরে আমি এখানে একটা লজিক লিখতেছি, বলেন তো এই লজিকটা কিসের জন্য, কি কি চেক করতেছে আসলে? ইভেন কিনা। যে আমি যে ভ্যালুটা পাস করছি সেটা ইভেন নাকি অড। যদি ইভেন হয় তাহলে দেখেন আমি নতুন একটা ফাংশনের সাথে এখন পরিচিত হচ্ছি, দ্যাট ইজ কল্ড pthread exit. pthread exit ওয়ার্কস লাইক আ রিটার্ন স্টেটমেন্ট। আপনারা যখন ফাংশনে রিটার্ন ভ্যালু লেখেন, থ্রেডের ফাংশনে যদি আপনি এরকম রিটার্ন নামক কিছু লিখতে চান, আপনি রিটার্ন লিখবেন না, আপনি লিখবেন pthread exit। ঠিক আছে, আপনি চাইলে রিটার্ন দিয়ে করতেও পারেন। হ্যাঁ, আপনি একটু আগে আমরা দেখছি রিটার্ন দিয়ে আমরা করছি। হ্যাঁ সরি, হ্যাঁ আমরা এই যে হ্যাঁ, সো আমরা এখানে হচ্ছে আসলে ওই কি বলে, আমরা এখানে কিন্তু পিথ্রেড ওই কি বলে পিথ্রেড রিডের মধ্যে ফাংশনটা আমরা রিটার্ন ভি করছি, বাট আপনি রিটার্ন ছাড়াও চাইলে আরেকটা মেথড দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার পিথ্রেড এক্সিট। সো পিথ্রেড এক্সিটটা এক্স্যাক্টলি রিটার্নের মধ্যে কাজ করে। পিথ্রেড এক্সিটে দেখেন আমি যেটা করতেছি, বলেন তো এই যদি এই পি অড মানে ইভেন হয়, দ্যাট মিনস আমরা যদি এই ইফ ব্লকটার মধ্যে থাকি, তাহলে এই পিথ্রেড এক্সিটটা আসলে কি রিটার্ন করবে এটা দেখে কি বোঝা যায়? n স্কোয়ার। একটা নাম্বারকে জাস্ট স্কোয়ার করে রিটার্ন করে দিচ্ছে। হ্যাঁ, আপনি জাস্ট দেখতে পারেন যেখানে n ইন্টু এন কাইন্ড অফ একটা কিছু করা হচ্ছে, এন এর আগে একটা স্টার আছে, ওটা ওয়ান্স এগেন দিস ইজ জাস্ট ডিরেফারেন্সিং দ্য পয়েন্টার, বাট সেটা আমাদের ইস্যু না এখন। আমরা এখানে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এন আছে, মাল্টিপ্লিকেশন সাইন আছে, আবার একটা এন আছে। সো মোস্ট লাইকলি এটা হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে আপনার জাস্ট একটা নাম্বারকে স্কোয়ার করে দিচ্ছে। ঠিক আছে, একটা নাম্বারকে জাস্ট স্কোয়ার করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি মানে কোনো মানে ক্লাসটা যদি অ্যাটেন্ড করতে ইস্যু হয় তাহলে কিন্তু আপনারা লিভ করতে পারেন, মানে ইটস নট লাইক মানে এখানে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আমি হোপফুলি এখানে কারো প্রবলেম হবে না, বাট অফকোর্স ক্লাসটা করার চেষ্টা করেন, না হলে আসলে নেক্সট ক্লাস আবার কিছু বুঝবেন না, সেই সময় ঝামেলা হয়ে যাবে। সো আমি আসলে নেক্সট ক্লাসে এই জিনিসগুলো রিপিট করতে পারবো না। এনিওয়ে, সো কি বলে যদি অড হয় তাহলে দেখেন তো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে এন ইন্টু এন করতেছি। সো বেসিক্যালি আমরা এখানে এন কিউব করতেছি, যদি আপনি বুঝে থাকেন এখানে উই আর ডুইং অ্যান এন কিউব। তার মানে এই ঘটনাটা যেটা দাঁড়ায় সেটা হইতেছে যে আমি এন যদি অড হয় তাহলে আমি একটা নাম্বারের কিউব রিটার্ন করতেছি, সেই অড নাম্বারটার কিউব রিটার্ন করতেছি, আর যদি এন ইভেন হয় তাহলে সেই ইভেন নাম্বারটার স্কোয়ার রিটার্ন করতেছি। সো এখন আমি দেখেন এখানে আমার যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 5। তাহলে কি বলতে পারেন যে আমার টি রেটের ভ্যালু, রিটার্ন ভ্যালুটা কত হবে? 5 কিউব হবে। 5 কিউব হবে, বেসিক্যালি Or 5 টু দি পাওয়ার 3 which is 125। আমরা যদি এটাই দেখি তাহলে দেখেন লেখা আসছে যে রিটার্নটা হচ্ছে 125। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখার ব্যাপার আছে, দেখেন এই থ্রেডে কিন্তু একটা প্রিন্টএফ স্টেটমেন্ট আছে অপারেশন কমপ্লিটেড, সেটা কি প্রিন্ট হয়েছে? জি না। না স্যার, সেটা যদি না প্রিন্ট হয়ে থাকে, কেন প্রিন্ট হয়নি সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? আমরা রিটার্ন রিটার্ন করে দিচ্ছে। এক্সিট দিয়ে বের হয়ে গেছি। এক্স্যাক্টলি, মানে এখানে pthread exit ফাংশনটা কিন্তু যেটা বললাম এক্স্যাক্টলি রিটার্ন স্টেটমেন্টের মতোই কাজ করে। সো এর ওই pthread exit এর পরে যদি আপনি কিছু লেখেন, এখানে আপনি যা মন চায় তাই লেখেন না কেন বা যে কোনো অপারেশনই রান করেন না কেন, এটা কিন্তু রান করবে না, বিকজ দিস ইজ আফটার দ্য রিটার্ন স্টেটমেন্ট, মানে আফটার দ্য pthread exit স্টেটমেন্ট। ঠিক আছে, সো এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা গিয়ে করবো আর কি, মানে আমাদের অপারেশন গুলো করবো, মানে পিথ্রেডের কাজগুলো করবো। সো এখানে আসলে আমাদের এই জিনিসগুলো দেখার ছিল। আমরা পিথ্রেডের থ্রেড থেকে এর বেশি আর এখানে আমাদের ক্লাসে দেখার সুযোগ হবে না। আপনারা নেক্সট ফ্রম হিয়ার অনওয়ার্ড আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ল্যাবে হোপফুলি দেখতে পারবেন যে কিভাবে থ্রেডের আরো বেটার ম্যানিপুলেশন করা যায় বা থ্রেড দিয়ে আরো অনেক কিছু করা যায়, সেগুলো কেমনে কেমনে করা যায়। সো এই 3 পিস অফ কোড আমরা দেখলাম, আপনাদের 3টাই হচ্ছে স্লাইডে ছিল। সো এই 3টা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আই থিঙ্ক আমরা আমাদের স্লাইডে একটু ব্যাক করতে পারি। সো আমি একটু স্ক্রিনশটটা অফ করে আমি নতুন স্ক্রিনশট দিচ্ছি, একটু কাইন্ডলি ওয়েট করবেন, জাস্ট ইট উইল টেক মি লাইক 2 মিনিটস।
আচ্ছা, আপনার স্ক্রিন আবার দেখতে পাচ্ছেন তাই না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমরা আবার একটু সামনে যেতে পারি এখন। সো স্যার, আমরা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আপনি ওই প্রথম দিন ক্লাসে একটা বইয়ের কথা বলেছিলেন, একটা বই সাজেস্ট করেছিলেন, মানে ওই বইটার নামটা কি আরেকবার বলতে পারবেন? ওটা ছিল অপারেটিং সিস্টেম 3 ইজি পিসেস, ইন শর্ট OSTEP, ওস্টেপ আরো শর্টে বললে। ঠিক আছে। সো থ্যাংক ইউ। আমরা তাহলে এই টাইপের এই তিনটা ফাংশনই বেসিক্যালি, সরি, এই তিনটা কোডই আমরা হচ্ছে তখন রান করে দেখলাম কি কি হয় কি কি না হয় এগুলা। সো এখানে আপনার সেই সেম আউটপুট গুলো আপনাদের এখানে দেখেন, এই কি বলে এই স্লাইডের উপরে লেখা আছে রিটার্ন ইন থ্রেড 125, এরকম কিছু ব্যাপার স্যাপার লেখা আছে। সো হ্যাঁ, আমরা তাহলে আর একটু সামনে যাই এখন। এখন আমরা দেখেন একটু আগে আমরা যে জিনিসগুলো দেখলাম, আমরা যদি এই স্লাইডটা একটু ব্যাক করি আবার, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু থ্রেড গুলাকে ডাইরেক্টলি বলে দিতে হচ্ছে থ্রেড গুলাকে কি করতে হবে। যেমন এই থ্রেডে আমি বলে দিচ্ছি যে এন এর ভ্যালু কি বলে অড হইলে এটা করো, ইভেন হইলে ওইটা করো। অফকোর্স আমরা থ্রেড আসলে এই কারণে বানাই না, আমরা আপনারা বুঝতেই পারেন এগুলো জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজের কোড। সো থ্রেড আসলে জাস্ট অড নাম্বার ইভেন নাম্বারের কিউব বাইট করতে ক্যালকুলেট মানে বানানো হয় না। থ্রেড কেন বানানো হয়? থ্রেড বানানো হয় যাতে আমরা কনকারেন্টলি অনেকগুলো কাজ একসাথে করতে পারি, মানে কনটেক্সট সুইচ করে 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 একটা একটা করে যাতে আমরা করতে পারি, যাতে আমাদের কাজটা সিকোয়েন্সিয়াল না হয়, যাতে আমাদের কাজটা প্যারালালাইজ করা যায়। এখন এই প্যারালালাইজ করতে গেলে আমরা লাস্ট ক্লাসে কিছু টপিক মানে আমরা লাস্ট ক্লাসে কিছু ইস্যুস পড়ছিলাম না, যে একটা কোড পিস অফ কোড যদি আমরা প্যারালালাইজ করতে চাই তাহলে আমাদের কি কি ঝামেলা হইতে পারে। আপনাদের যদি মনে থাকে আমরা বলছিলাম যে আমাদের টাস্ক গুলো হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এরপরে হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের যে ডেটা ছিল যদি সেটা ডিভাইড করতে হয় সেই ডেটাটা আমাদেরকে একদম ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হবে। এই কথাগুলো কি আপনাদের মনে আছে? জি স্যার, তারপর ডিপেন্ডেন্সি থাকতে পারবে। রাইট, ডিপেন্ডেন্সি যাতে না থাকে সেই জিনিসগুলো আসলে সবগুলোই আমাদেরকে এনশিওর করতে হইতো। এখন এইটা আসলে এই কোড লেভেল থেকে এনশিওর করাটা একটু ঝামেলার ব্যাপার। ঠিক আছে, কোড লেভেল থেকে আসলে জিনিসটা এনশিওর করা একটু ঝামেলার ব্যাপার। সো এখন আজকাল যেটা করা হয়, আরো অ্যাডভান্স যেসব লাইব্রেরি আছে সেই লাইব্রেরি গুলা একটা জিনিস ইমপ্লিমেন্ট করে, সেই জিনিসটার নাম হচ্ছে ইমপ্লিসিট থ্রেডিং। ঠিক আছে, এই যেটা করে সেটা হচ্ছে ইমপ্লিসিট থ্রেডিং। ইমপ্লিসিট মানে আই থিঙ্ক ওয়ার্ডটা শুনে বোঝা যায়, ইমপ্লিসিট কথাটার অর্থ হচ্ছে আপনি করবেন না, ইট উইল বি ডান বাই ডিফল্ট। ঠিক আছে, মানে অটোমেটিক্যালি ইমপ্লাইজ এরকম কিছু একটা, মানে ইমপ্লিসিট কথার মিনিং হচ্ছে সামথিং লাইক দিস। সো এখানে যেটা বলা আছে দেখেন, মোটিভেশনটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে শিফটস দ্য বার্ডেন ফ্রম দি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার টু দ্য কম্পাইলার এন্ড রান টাইম লাইব্রেরিজ। কিসের জন্য? এই যে আমরা যে চ্যালেঞ্জগুলো আগে ডিসকাস করছিলাম, ডেটা স্প্লিটিং, যাতে কোনো ডিপেন্ডেন্সি না থাকে, এই জিনিসগুলা যাতে আমাদের মাথা ঘামানো না লাগে। ঠিক আছে, আমাদের যাতে মাথা ঘামানো না লাগে, রাদার আমাদের অপারেটিং সিস্টেমে বা আমাদের কম্পাইলার এবং আমাদের যে লাইব্রেরি গুলো আছে, এই যে পিথ্রেডের যে লাইব্রেরি গুলো দেখতেছিলেন, ওরা নিজেরা মাথা ঘামায় ওদের নিজেদের মতো ডিস্ট্রিবিউশন করে নিবে। এটাকে আমরা ইমপ্লিসিট থ্রেডিং বলি। দ্যাট মিনস আপনি এখন আর প্যারা নিবেন না, আপনার কম্পাইলার এখন অনেক স্মার্ট হয়ে গেছে, সেই হচ্ছে প্যারাটা নিয়ে ঠিক মতো কাজ ডিস্ট্রিবিউট করে দিবে, থ্রেডের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন সে নিজেই বের করে ফেলবে, কিভাবে করলে জিনিসটা বেটার হয়। সো এখানে আমাদের কিছু মেথডস এর ব্যাপারে বলা আছে, যে মেথড গুলা দিয়ে আমরা ইমপ্লিসিট থ্রেডিং কে ইমপ্লিমেন্ট করতে পারি। নাম্বার 1 মেথডটা হচ্ছে, মানে এরকম 5টা মেথড বলা আছে, আমরা জাস্ট প্রথম মেথডটাই পড়ব। হ্যাঁ, আপনাদেরকে 5টা নাম জানা জরুরি, বাট আমরা জাস্ট দেখবেন যে আমরা আসলে এই প্রথম যে থ্রেড পুলস নামক যে মেথডটা আছে, একটু ওয়েট করুন। হ্যাঁ, থ্রেড পুলস নামক যে মেথডটা আছে সেই মেথডটাই আসলে আমরা এখানে ইয়ে করতে পারি, কি বলে এই পড়বো আর কি। সো মুভিং অন। হ্যাঁ, সো এখন আমাদের প্রশ্ন আসে হচ্ছে থ্রেড পুল মানে কি। ঠিক আছে, দেখেন এটা আসলে আমরা একেবারেই কোডটা দেখতে পারবো না, সিন্স এই থ্রেড পুল মোস্টলি ওয়ার্কস ইন জাভা। সো আবার উইন্ডোজ বেস সিস্টেমস এ কাজ করে, আমরা জাস্ট আমাদের আইডিয়াটা নিব। সো থ্রেড পুলের আইডিয়াটা হচ্ছে যে আপনি কিছু সংখ্যক থ্রেড বানায় রাখবেন। ঠিক আছে, একটু আগে আপনি পি থ্রেড ক্রিয়েট দিয়েছে, থ্রেড বানাইছেন, বাট থ্রেড বানানোর সাথে সাথে আপনি সেই থ্রেড গুলাকে কিছু কাজ দিয়ে দিছেন। ইফ আপনার যদি মেমোরি ঠিক থাকে বা আপনি যদি মনে থাকে, আপনি দেখছেন যে একটু আগে আমরা যেটা করছি, পি থ্রেড ক্রিয়েট বানানোর সাথে সাথে বলে দিছি যে এই থ্রেডটার এই ফাংশন রান করতে হবে, সাথে সাথে আমরা ডিসকাস বলে দিছি থ্রেডটাকে। থ্রেড পুলে আপনি এই কাজটা করবেন না।
থ্রেড পুলে আপনি কিছু থ্রেড আগেই বানায় রাখবেন, খালি আপনি মনে করেন একটা কালেকশন অফ থ্রেডস বা একটা রিজার্ভ অফ থ্রেডস আপনি জাস্ট বানায় রাখছেন, এখনো সেই থ্রেড গুলাকে কি করতে হবে সেটা আপনি বলেন নাই, ঠিক আছে, আপনি সেটাকে এখনো বলেন নাই। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন কোনো টাস্ক আসবে, আবারও বলতেছি আমি, যখন কোনো টাস্ক করতে হবে আপনার কম্পাইলার বা আপনার অপারেটিং সিস্টেম যেটা করবে সেটা হচ্ছে এই থ্রেড পুল গুলা থেকে একটা একটা করে থ্রেড নিয়ে সেই কাজগুলাকে অটোমেটিক্যালি সে ডিস্ট্রিবিউট করে দিবে থ্রেড গুলার ভেতর। ধরেন আপনার কাছে এত বড় একটা কাজ আছে যেটা হচ্ছে আপনার 5টা থ্রেড দিয়ে করতে হবে, ঠিক আছে, আপনার হাতে 5টা থ্রেড আছে। তো এই 5টা থ্রেড আপনি করবেন কি, থ্রেড পুল নামক একটা জিনিসের মাধ্যমে আপনি এই 5টা থ্রেড হচ্ছে বানায় রাখবেন খালি। এরপর যখন টাস্কটা আসবে বা যখন মেইন ফাংশন থেকে টাস্কটা শুরু হবে, আপনার কম্পাইলার যেটা করবে, অফকোর্স আপনাকে সেটার জন্য অল্প হইলেও কোড লিখে দিতে হবে, বাট সেটা খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ কোড। যে আপনার টাস্ক যখন আসবে কম্পাইলারের ভিতরে, আপনার কম্পাইলার বেসিক্যালি যেটা করবে, আপনার কম্পাইলার জাস্ট ওই কাজগুলোকে এই 5টা থ্রেডের মধ্যে নিজে থেকে যতটুকু পারে সে নিজে থেকে বুঝে সেই 5টা থ্রেডকে জাস্ট মানে 5টা থ্রেডের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবে। সো এখানে কিছু অ্যাডভান্টেজের সম্পর্কে বলা আছে যে আমাদের যখনই কোনো নতুন কোনো কাজ আসে, এখানে একটা কথা বলা আছে দেখেন, নাম্বার 1টা, যে স্লাইটলি ফাস্টার টু সার্ভিস এ রিকোয়েস্ট উইথ এন এক্সিস্টিং থ্রেড রাদার দ্যান টু ক্রিয়েট এ নিউ থ্রেড। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে আপনি কিন্তু থ্রেড গুলাকে আগে বানায় ফেলছিলেন, তো যখন নতুন কোনো কাজ আসতেছে এই থ্রেড গুলা কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছে, ঠিক আছে, অলরেডি দের ইজ আ ফিক্স নাম্বার অফ থ্রেডস যেগুলো হচ্ছে এক্সিস্ট করতেছে। এখন এই যে আপনি যে ফিক্স নাম্বার অফ থ্রেডসটা থেকে এক্সিস্ট করতেছে, আপনি জাস্ট একটা টাইনা নিয়ে সেটাকে জাস্ট রান করাই দিচ্ছেন। এটা কিন্তু অনেক ইজি টু ডু, রাদার দেন সেইং যে আচ্ছা নতুন একটা টাস্ক আসছে, সাথে সাথে আমাকে আরো নতুন 5টা করে থ্রেড বানাইতে হবে, অন দ্য স্পট আমাকে 5টা থ্রেড বানাইতে হবে, 5টা থ্রেড বানায় হচ্ছে এক একজনকে ডেক্সা ডিউটি দিতে হবে এক একটা। সো এটার থেকে বেটার হচ্ছে সেই থ্রেড গুলো যদি আগেই বানানো থাকে তাহলে সেটা আমাদের একটু টাইম সেভ হয়, জাস্ট আমরা বলে দিতে পারি যে এই থ্রেডটা এই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমাদের থ্রেডের নাম্বার অফ থ্রেডস আমরা খুবই ইজিলি কন্ট্রোল করতে পারি। ছোট হোক না কেন আমার 5টাই থ্রেড থাকবে, ঠিক আছে। এইটা কিন্তু আপনি অটোমেটিক্যালি ওই পি থ্রেড ক্রিয়েট বা আপনারা ল্যাবে যেটা করবেন সেটাতে করতে পারবেন না, আপনাকে ম্যানুয়ালি বলে দিতে হবে যে এখন আমার 5টা থ্রেড লাগবে, এখন আমার 3টা থ্রেড লাগবে। যদি কোনো থ্রেড বন্ধ হয়ে যায় আপনাকে আবার অটোমেটিক্যালি আরেকটা বানাইতে হবে, মানে ম্যানুয়ালি আপনাকে আরেকটা বানাইতে হবে। এইটা আপনার একটা প্রবলেম। বাট আপনার যখন থ্রেড পুল নিয়ে আপনি কাজ করবেন, থ্রেড পুলটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আবার দেখবেন যে আপনার থ্রেডের সংখ্যাটা আপনার ওই থ্রেড পুল নামক যে সার্ভিসটা সেই হচ্ছে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। যদি কোনো থ্রেড শেষ হয়ে যায় করা, সে অটোমেটিক কাজ করা যদি শেষ হয়ে যায় সে অটোমেটিক্যালি আরেকটা থ্রেড বানায় নিবে, ঠিক আছে, তো অটোমেটিক্যালি সে আরেকটা থ্রেড বানায় নিবে। এবং লাস্ট যে অ্যাডভান্টেজটার কথা এখানে বলা আছে সেটা হচ্ছে যে আপনার যদি আমরা এবং আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এটা আমরা অলরেডি ডিসকাস করছি যে পি থ্রেড ক্রিয়েট ইউজ করে যখন আমরা একটা থ্রেডকে বানাইছি, পি থ্রেড ক্রিয়েট ইউজ করে যখন আমরা থ্রেডকে বানাইছি তখন আমরা সাথে সাথে বলে দিছি যে এই থ্রেডটাকে এই ফাংশন রান করতে হবে। সো দ্যাট মিনস আপনি বাউন্ড ছিলেন যে সাথে সাথেই এই কাজটা আপনি এই থ্রেডটা দিয়ে করতে চান, ঠিক আছে। এখন থ্রেড পুলে কি জানি পড়ছিলাম, আমরা থ্রেড পুলে পড়ছিলাম যে ওই থ্রেড গুলা অটোমেটিক্যালি আগে ক্রিয়েট হয়ে যেত, জাস্ট একজনকে অ্যাসাইন করা হবে, এই কাজটা অ্যাসাইন করা হবে। সো এটার কি কি অ্যাডভান্টেজ আছে? অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমি চাইলে একটা থ্রেডকে আগে বানায় রেখে, ধরেন একটা কাজ আমার এখন করা লাগবে না, 10 সেকেন্ড পরে করতে হবে, সো আমি চাইলে থ্রেড পুলে বলে দিতে পারি যে 10 সেকেন্ড পরে তুমি ওই থ্রেডটাকে এই টাস্কটা অ্যাসাইন করো, যেটা আমি এখানে কোনোদিনই করতে পারবো না। পি থ্রেড ক্রিয়েট তৈরি করা মাত্রই আমাকে পি থ্রেড ক্রিয়েটের ফাংশনটাকে চালু করে দিতে হবে, এখানে কিন্তু আমার কোনো ডিলের কোনো মেকানিজম নেই, সাথে সাথে জিনিসটা চালু হয়ে যাবে। আপনি এখানে কোনো প্যারামিটার পাস করে বলে দিতে পারবেন না যে এই থ্রেডটা হচ্ছে 10 সেকেন্ড পরে শুরু হোক, ঠিক আছে। সো এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, মানে এনশিওর করতে হলে যে আপনি ওই ডিলে এনশিওর যদি করতে চান তাহলে আপনাকে কি বলে থ্রেড পুলি ইউজ করতে হবে। সো আরো সুবিধা আছে। আর সুবিধা কি কি, ধরেন আপনার একটা ধরেন এই ফাং থ্রেডটাই আপনাকে পিরিয়ডিক্যালি রান করতে চাচ্ছেন, আপনি দ্যাট মিনস আপনি ধরেন 2 সেকেন্ড অন্তর অন্তর রান করতে চাচ্ছেন। সো প্রতি 2 সেকেন্ড পর পর আপনি কি করবেন,
যদি আপনাকে পি থ্রেড ক্রিয়েট ইউজ করতে হতো, আপনাকে একটা কোড লিখতে হতো যে এভরি 2 সেকেন্ড লেটার আপনাকে নতুন একটা থ্রেড বানাইতে হতো, পি থ্রেড ক্রিয়েট, পি থ্রেড ক্রিয়েট, পি থ্রেড ক্রিয়েট, এরকম করে হচ্ছে প্রতি 2 সেকেন্ড পর পর একটা লজিক লিখতে হতো। বাট খেয়াল করেন, একই কোড যদি আপনি পিরিয়ডিক্যালি রান করতে চান, প্রত্যেকবার আপনাকে নতুন একটা করে থ্রেড বানাইতে হবে এই কেসে, বিকজ এখানে আসলে আর কোনো অপশন নেই। যদি আপনার এই সেম কোডটা বারে বারে রান করতে হয়, বারে বারে নতুন একটা থ্রেড ক্রিয়েট করতে হবে, হুইচ ইজ আ বিগ প্রবলেম, বিকজ থ্রেড ক্রিয়েট করা অল্প হলেও এক্সপেন্সিভ। তো সেটার জন্য আমাদের কাছে অল্টারনেটিভ কি আছে? থ্রেড পুলস। ওয়ান সেকেন্ড, যে কোনো সমস্যা সলিউশন হচ্ছে থ্রেড পুল। এখানে আবার কি করতেছি আমরা, যে আমরা বলতেছি যে একটা থ্রেডকে বানায় রাখছি আগে থেকেই, যেটা থ্রেড পুলের কাজ, আগে থেকে একটা থ্রেড বানায় রাখা। এন্ড দেন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি বলতে পারি, আচ্ছা থ্রেডটা বানায় রাখছি, খুব ভালো কথা, এই থ্রেডটাতে আমি 10 সেকেন্ড পর পর বা 2 সেকেন্ড পর পর একটা পার্টিকুলার ফাংশন রান করব। চাইলে আপনি সেটাও থ্রেড পুলে করে দিতে পারেন। অনেক কথা বলে ফেললাম আসলে। সো দিজ আর বেসিকলি অ্যাডভান্টেজেস অফ ইউজিং থ্রেড পুলস। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই থিঙ্ক আপনারা জিজ্ঞেস করতে পারেন। স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্রেড পুল যে কতগুলো থ্রেড বানাবে এটা কি মানে প্রোগ্রামারকে স্পেসিফাই করে দিতে হয়, নাকি ওই মানে নিজে থেকে করে কাজটা, জাস্ট প্রোগ্রামারকে থ্রেড হ্যাঁ, না পুলটাকে না কল না না, দিতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনি স্পেসিফাই করে দিবেন যে কতগুলা করবে, যে 5টা করবে নাকি 10টা করবে, হ্যাঁ জি। এটা আপনি বলে দিবেন। মানে থ্রেড পুলের সাইজটা আপনি বলে দিবেন। সো আমরা যদি একটু সামারিতে বলি, আপনি সাইজটা বলে দিবেন, এরপরে এই সাইজের সমান সংখ্যক থ্রেড রাখা হচ্ছে আপনার থ্রেড পুলের দায়িত্ব। আপনি খালি বলে দিবেন যে এট এনি পয়েন্ট ইন টাইম আমি 10টা থ্রেড চাই। ঠিক আছে? মানে এটা হচ্ছে বেসিক্যালি ধরেন একটা, মানে আপনি আপনি ধরেন কোন একটা টাস্ক ডিস্ট্রিবিউশনে আপনার ধরেন একজন ম্যানেজার রাখছেন, এই থ্রেড পুলটা হচ্ছে বেসিক্যালি আপনার ম্যানেজারের মতো। আপনি আপনার ম্যানেজারকে বলে দিবেন যে আমার যাতে 10 জন ওয়ার্কার প্রেজেন্ট থাকে এট এনি গিভেন পয়েন্ট ইন টাইম। সেটা কেমনে থাকে আই ডোন্ট নো। যদি কেউ বাসায় চলে যায়, তুমি আরেকজনকে নিয়ে আসো, আপনার ম্যানেজারকে আপনি বলে দিবেন। সো থ্রেড পুলের কাজ হচ্ছে বেসিক্যালি ম্যানেজারের মতো, যে আপনি বলে দিচ্ছেন 10 জন থাকতে হবে, আপনার ম্যানেজার যেটা করবে, সে যে বাই হুক অর ক্রুক, সে 10 জন আপনার কাছে অলওয়েজ রেডি রাখবে। ঠিক আছে? বাট আপনাকে বলে দিতে হবে কয়জন। এন্ড অফকোর্স বাকিগুলো ট্রু, যে ওই 10 জনের মধ্যে হচ্ছে আমরা চাইলে পিরিয়ডিক্যালি টাস্ক রান করতে পারি, ডিলে দিয়ে টাস্ক রান করতে পারি, এগুলো হচ্ছে আপনি করতে পারেন। সো হোপফুলি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর কেউ? ঠিক আছে। সো এখন আমরা একটু থ্রেডের মধ্যে এখন আমরা আসলে প্রসেস ম্যানেজমেন্টও পড়ে ফেলছি, আমরা থ্রেড ম্যানেজমেন্টও পড়ে ফেলছি। এখন আমরা একটু আসলে দুইটাকে মিলানোর ট্রাই করি। হ্যাঁ, এখন দেখেন, আম, আপনি যখন একটা ফোর্ক কল করছিলেন, ঠিক আছে, আপনি যখন একটা ফোর্ক কল করছিলেন, তখন কি হয়েছিল? নতুন একটা প্রসেস তৈরি হয়েছিল। আর আপনি যখন আমরা পড়ছিলাম এক্সেক ফাংশনটার কাজ কি, এক্সেক ফাংশনটার কাজ হচ্ছে একটা প্রসেসের টেক্সট সেগমেন্টটাকে পার্টিকুলারলি নতুন একটা টেক্সট সেগমেন্ট দিয়ে রিপ্লেস করে দেওয়া, বা একটা নতুন প্রোগ্রাম আমাদের এই প্রসেসটা লোড করা। আপনি যেভাবে কথা বলেন না কেন, কথা দুইটার কথার মানে হুবহু সেমই, যে আপনি বেসিক্যালি আপনার এক্সিস্টিং প্রসেসটায় নতুন একটা কোড আপনি হচ্ছে লোড করবেন। সেটা হচ্ছে এক্সেক সিস্টেম কলের কাজ ছিল। সো এখন নেক্সট কোয়েশ্চেন ইজ, আমরা যখন মাল্টি থ্রেডেড একটা প্রসেস নিয়ে থাকবো, সো এখন আপনার একটা প্রসেস আছে, সেই একটা প্রসেসের মধ্যে হচ্ছে অনেকগুলা থ্রেড আছে। ঠিক আছে? সো একটু যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটা, think we can do that. ঠিক আছে। সো এখন আমাদের, মানে আমরা যেটা বলতে চাচ্ছি, যে যদি একটু দাঁড়ান, এখন আমরা বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, যে আপনার কাছে লেটস সে একটা প্রসেস আছে অলরেডি। ঠিক আছে? একটা প্রসেস অলরেডি আছে যার মধ্যে ধরেন 2টা থ্রেড আছে, এরকম জাস্ট সিম্পল 2টা থ্রেড আছে। এখন আপনি যখন ফোর্ক কল করবেন, তখন কোয়েশ্চেন ইজ, আপনি যখন ফোর্ক কল করবেন তখন কি আপনি এটা চান? দ্যাট মিনস আপনি কি এই জিনিসটা চান যে যখন ফোর্ক কল করা হোক, আপনি কি চান যে আপনার নতুন প্রসেসটায়ও 2টা থ্রেড থাকুক আপনার, এরকম হবে? নাকি আপনি যখন ফোর্ক কল করবেন তখন আপনি চান ব্যাপারটা এরকমই থাকবে, দ্যাট মিনস একটা সিঙ্গেল থ্রেডই থাকবে? কথাটা বোঝা গেছে? সো আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যখন ফোর্ক কল করবেন, ডু ইউ ওয়ান্ট অল ইউর থ্রেডস টু বি রেপ্লিকেটেড? দ্যাট মিনস আপনার যদি
প্যারেন্ট প্রসেসে 10টা থ্রেড থাকে, আপনি কি চাবেন আপনার চাইল্ড প্রসেসে 10টা থ্রেড থাকবে, নাকি আপনি চাবেন যে আপনার চাইল্ড আবার একটা প্রসেস দিয়ে মানে একটা থ্রেড দিয়ে শুরু করুক? দিস ইজ সামথিং দ্যাট ইজ আ বিট অফ আ প্রবলেম ফর আস, এবং দিস ইজ আ কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভ টু অ্যান্সার। এবং এইটার আসলে কোনো উত্তর নেই। হ্যাঁ, আমি যে আপনাকে যে প্রশ্নটা করলাম, ঠিক আছে, আমি যে আপনাকে প্রশ্নটা করলাম, দিস ইজ এন ওপেন এন্ডেড কোয়েশ্চেন, দ্যাট মিনস এটার আসলে কোনো ঠিক উত্তর নেই। মানে এটা আপনি কোনো বইয়ে খুঁজে পাবেন না যে এটা করতে হবে। হ্যাঁ, যদি বইয়ে খুঁজে পান, যদি আমাকে কোনো পেজ এনে দেখাতে পারেন, দ্যাট ইজ অফকোর্স দি ওপিনিয়ন অফ দি রাইটার, বাট এটা হচ্ছে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেটা আমরা যখন অ্যাজ ওএস ইঞ্জিনিয়ার্স আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। বিভিন্ন ইউজ কেস সিনারিওর জন্য আমাদের এই কোয়েশ্চেনের উত্তর বিভিন্ন রকম হতে পারে অফকোর্স, ঠিক আছে। কিছু কিছু সিনারিও থাকবে যেখানে হয়তো আপনাকে সবগুলা থ্রেডস রিপিট করতে হবে, বা কিছু কিছু সিনারিও থাকবে যখন সেখানে আপনার সবগুলা থ্রেডের পরিবর্তে আপনি চাবেন কেবল একটা থ্রেডই থাকুক, ঠিক আছে। সো এই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। অলরাইট, সো দিস ইজ ওয়ান কোয়েশ্চেন দ্যাট উই উইল ট্রাই টু অ্যান্সার। এবং দেখেন এরকম আরো কিছু কোয়েশ্চেন আসলে যেগুলো আমাদেরকে অ্যান্সার করতে পারতে হবে, মানে পার্টিকুলারলি আমাদেরকে সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারতে হবে। এবং রিমেম্বার, আমাদের এই টাইপের কোয়েশ্চেন গুলা ওয়ান্স এগেন দে আর ভেরি ওপেন এন্ডেড। সো ডিপেন্ডিং অন দ্য সিনারিও, হয়তো যদি আপনাকে কোনো একটা সিনারিও বলে দেওয়া হয়, সেই সিনারিওটা বলে দিলে তখন আপনি হয়তো সেটা অ্যান্সার করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, এখানে আমরা যে কথাটা মাত্র বললাম, যে এই ইস্যুটা যদি আপনারা খেয়াল করেন, যে ইফ ওয়ান থ্রেড ইন আ প্রোগ্রাম কলস ফর্ক, does the new process duplicate all threads or the process is single threaded? This is the question that you have to answer. এটার সলিউশন হচ্ছে কি, আপনি কোনো পার্টিকুলার কোনো ইয়ে না রেখে, ওয়ার্কফ্লো না রেখে আপনি দুইটারই অপশন রাখেন। সো এখানে যেটা বলা আছে, some Unix systems have chosen to have two different versions of fork, ঠিক আছে। সো একটা ভার্সন অফ ফোর্ক দিয়ে হচ্ছে আপনি একটাই থ্রেড বানাবেন নতুন প্রসেসটায়, এবং আরেকটা ভার্সন দিয়ে হচ্ছে হয়তো আপনি সবগুলা থ্রেডকে রেপ্লিকেট করবেন, ঠিক আছে। এখন এটাই যেটা বলা আছে যে কোন ভার্সনটা ইউজ করবেন, দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস আপন আপনি কি করতে চাচ্ছেন। সো এখানে যে এখানে নেক্সট যে কথাটা বলছে, যে ধরেন আপনি একটা ফোর্ক কল করে যে চাইল্ডটা বানাইছেন, সেই চাইল্ডের মধ্যে আপনার কাজ কি, আপনি আর প্যারেন্টের কিছুই রাখবেন না, আপনি নিয়ত করেই ফেলছেন যে চাইল্ডটা বানাবেন সেখানে প্যারেন্টের কোনো কিছু রান করাবেন না, সিম্পলি ওই কোডটার মধ্যে এক্সেক কল করে, মানে চাইল্ডের মধ্যে এক্সেক কল করে আপনি নতুন একটা প্রোগ্রাম লোড করবেন। দিস ইউ হ্যাভ what do you call it, this you have decided beforehand. যদি আপনি নতুন প্রোগ্রামে রান করেন, ঠিক আছে, যদি আপনি নতুন প্রোগ্রামে রান করেন, তাহলে কি আপনার আগের থ্রেড গুলো রেখে কোনো দরকার আছে? আই ডোন্ট থিঙ্ক দরকার আছে, ঠিক আছে। মানে আমার পয়েন্ট হচ্ছে এটা, যে একটা প্রোগ্রামের কাজ ছিল কিছু একটা, সেটার জন্য হয়তো আপনি 5টা থ্রেড বানাইছিলেন, এরপর আপনি একটা ফোর্কও কল করছেন আবার। এখন সেই চাইল্ডটা দিয়ে যদি আপনি আগের কাজটা নাই করতে চান, তাহলে কি শুধু শুধু 5টা থ্রেড রেখে লাভ আছে? হয়তো আপনি নতুন কোনো কাজ করতে চান যেটাতে হয়তো আপনার 5টা থ্রেড লাগবেই না, একটা থ্রেডই লাগবে। তো শুধু শুধু আপনি কেন 5টা থ্রেড নতুন হুদে বানায় বসে রাখবেন, তাই না? এটা তো এক্সপেন্সিভ, থ্রেডস নতুন করে বানানো কিন্তু এক্সপেন্সিভ, ঠিক আছে। সো যেটা বলা আছে এখানে, যে ইফ exec is called immediately after the fork, then duplicating all threads is unnecessary. অপোজিট কেসটাও ট্রু, যদি আপনি এক্সেক কল না করেন, দ্যাট মিনস আপনি চাচ্ছেন যে আপনার প্যারেন্ট এবং চাইল্ড তারা দুইজনই হচ্ছে সেম কাজের, মানে সেম জায়গা থেকে কন্টিনিউ করুক, ঠিক আছে। আপনি যদি চান যে সেম জায়গা থেকে কন্টিনিউ করুক, তাহলে হয়তো আপনি প্যারেন্টে 5টা থ্রেড বানাইছিলেন, চাইল্ডেও হয়তো 5টা থ্রেডই প্রয়োজন হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার তখন সবগুলা থ্রেডকেই রেপ্লিকেট করা গুরুত্বপূর্ণ হবে, বিকজ ইউ আর ট্রাইং টু রান দ্য সেম পিস অফ কোড জাস্ট ফ্রম আ ডিফারেন্ট প্রসেস। হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন যেখানে ঘটনাটা কি ঘটতেছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইডটা নিয়ে? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা ফলো করতে পারতেছেন নাকি এটা চেক দিয়ে নিই একটু, ফলো করা যাচ্ছে বা যাচ্ছে না কোনো কিছু? ইয়েস স্যার। অলরাইট, যাচ্ছে। ওকে। সো তাহলে আমরা এটা একটা ইয়ে দেখলাম যে ফোর্ক সিস্টেম কল নিয়ে আমাদেরকে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতে হবে। আচ্ছা, এরপরে আমরা থ্রেড বানানো শিখছি, এখন আমরা হচ্ছে থ্রেডকে কি করব, আমরা এখন থ্রেডকে মানে ডিলিট করা শিখবো। বেসিক্যালি আমরা এখন থ্রেড ক্যান্সেল করা শিখবো। থ্রেড ক্যান্সেল করার দুইটা উপায় আছে, একটাকে বলে এসিনক্রোনাস ক্যান্সেলেশন, আরেকটাকে বলে ডেফার্ড ক্যান্সেলেশন। সো এসিনক্রোনাস ক্যান্সেলেশন হচ্ছে যে আপনি চাচ্ছেন আপনার থ্রেড, মানে আপনি ধরেন নতুন একটা থ্রেড বানাইলেন, ঠিক আছে, আপনি নতুন একটা থ্রেড বানাইলেন, এখন আপনি চাচ্ছেন যে ওই থ্রেডটাকে এখন এট দিস ভেরি মোমেন্ট ইন টাইম আপনি বন্ধ করে দিবেন,
তো সেটাকে আমরা বলতেছি এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন। দ্যাট মিনস সেই থ্রেডের কাজ শেষ হয়েছে নাকি হয় নাই আমার দেখার দরকার নেই, আমি কি করব, আমি বন্ধ করে দিব, আমার কাজ হচ্ছে বন্ধ করে দেয়া, আমি সিম্পলি এসিঙ্ক্রোনাস মানে ওই থ্রেডটাকে বন্ধ করে দিব। দিস ইজ এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন। আরেকটাকে বলি আমরা ডেফার্ড ক্যান্সেলেশন। ডেফার্ড ক্যান্সেলেশন মানে হচ্ছে আপনি একটু পরপর চেক করতে থাকবেন যে আপনার এই থ্রেডের কাজ শেষ হয়েছে নাকি না, আপনি চেক করতে থাকবেন থ্রেডের কাজ শেষ হয়েছে নাকি না। যদি কাজ শেষ হয়ে থাকে কেবলমাত্র তখনই আপনি থ্রেডটাকে বন্ধ করবেন। সো ডেফার্ড ক্যান্সেলেশন আপনি বেসিক্যালি যেটা করবেন, আপনি বলে দিবেন যে থ্রেডটাকে বন্ধ করো, আপনি একটা থ্রেড ক্যান্সেলেশনের জন্য কমান্ড দিবেন বা কোড লিখবেন, লাইন অফ কোড লিখবেন যে থ্রেডটাকে বন্ধ করো, ঠিক আছে। এখন ডেফার্ড ক্যান্সেলেশন যেটা হবে, সে ইমিডিয়েটলি বন্ধ করবে না, রাদার সে চেক করবে যে থ্রেডের কাজটা শেষ হয়েছে নাকি না, একটু পর পর, ধরেন 1 মিলি সেকেন্ড পর পর চেক করতে থাকবে, শেষ হয়েছে শেষ হয়েছে শেষ হয়েছে, এরকম করে বারে বারে গুতা দিতে থাকবে আপনার থ্রেডটাকে। যখনই থ্রেডের কাজটা শেষ হয়ে যাবে সাথে সাথে সে থ্রেডটাকে অফ করে দিবে। এখন উইথ দিস টু পিসেস অফ নিউ নলেজ আপনারা কি আমাকে এই জিনিসটা উত্তর দিতে পারবেন যে পি থ্রেড জয়েন যেটা আপনারা একটু আগে শিখছেন এটা কোন ধরনের ক্যান্সেলেশন, এসিঙ্ক্রোনাস নাকি ডেফার্ড? এনিবডি এলস? ডেফার্ড। রাইট, এটা কিন্তু আমাদের ডেফার্ড ক্যান্সেলেশনের ভিতরেই পড়ে। বিকজ দেখেন আপনি যখন পি থ্রেড জয়েন কল করতেছেন, পি থ্রেড জয়েন কিন্তু এনশিওর করতেছে যে আপনার যে থ্রেডটা আছে সেটা যাতে তার কাজ সম্পূর্ণভাবে শেষ করে অ্যান্ড অনলি দেন যাতে সে বন্ধ হয়। আপনি যখন পি থ্রেড জয়েন কল করতেছেন আপনার কিন্তু একবার এরকম হয় নাই যে থ্রেডটার কাজ শেষ হয় নাই বাট স্টিল আপনি হচ্ছে ওই মেইন ফাংশন থেকে বের হয়ে গেছে। এটা কিন্তু আমরা কোডেই দেখে আসলাম একটু আগে যে এটা কিন্তু কখনো হয় না। সো আমরা যে পি থ্রেড জয়েন যেই ফাংশনটা রান করি দ্যাট ইমপ্লাইজ যে আপনার এখানে ডেফার্ড ক্যান্সেলেশন হচ্ছে। কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার, শুনতেছি। অ্যাসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশনটা হয় কখন, মানে এটা কেন হয়? কারণ একটা থ্রেড তৈরি হয়ে সাথে সাথে আবার টার্মিনেট হয়ে যাবে ইমিডিয়েটলি, তাহলে থ্রেডটা তৈরি হওয়ার রিজনটা কি? মানে এটা আমি না 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 বুঝলাম না না। না না, দেখেন দেখেন, তৈরি হয়ে সাথে সাথে টার্মিনেটেড না। এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন, ডেফার্ড ক্যান্সেলেশন যেটাই হোক না কেন, আপনি যখনই বলবেন তখনই জিনিসটার প্রসেসটা শুরু হবে। এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন মানে এই না যে থ্রেডটা চালু হয়ে বন্ধ হয়ে যাবে। এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন মানে হচ্ছে যে আপনি যখন কমান্ড দিবেন বন্ধ হওয়ার ঠিক তখনই বন্ধ হবে। সো লেটস সে একটা থ্রেড কোনো ধরনের মানে মানে ধরেন একটা থ্রেড দিয়ে আপনার কোনো ধরনের মেমোরি লিক হওয়া শুরু হলো, ঠিক আছে। দ্যাট মিনস সে এক গাদা র্যাম খাওয়া শুরু করলো। এখন আপনি বুঝতেছেন যে এই থ্রেডটাকে বেশিক্ষণ রান করতে দিলে আপনার আপনার কম্পিউটারের 90% র্যাম হচ্ছে ও খেয়ে ফেলবে একাই। তখন আপনি তো আর তখন ওয়েট করবেন না, তখন তো আর আপনি বলবেন না যে কাজ শেষ হওয়া পর্যন্ত আমি বসে দেখি ও কি করে, এটা তো আপনি চাবেন না। তখন আপনি কি চাবেন? এক্ষুনি বন্ধ করে দিই আমি, তাই না? সো এটা হচ্ছে আমাদের টার্গেট যে আমরা এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশনে যখনই কমান্ড দিই যাতে তখনই বন্ধ হয়ে যায়। ইট ডাজন্ট মিন যে শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। শুরু হওয়ার পর হয়তো আমি কিছুক্ষণ পর দেখলাম যে এই থ্রেডটাকে এখন বন্ধ করা দরকার, আমি তখন এসিঙ্ক্রোনাস ক্যান্সেলেশন দিয়ে থ্রেডটাকে বন্ধ করে দিব। কথা কি বোঝাতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। মানে মানে যখনই বন্ধ করার কথা বলবো তখন দেখবে না যে কোনো কাজ হচ্ছে কিনা, বন্ধ করে দিবে ইমিডিয়েটলি, এটা মিন করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, মোটামুটি বেশি বাকি নাই আর। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিগন্যাল হ্যান্ডলিং নামক একটা জিনিস। সো সিগন্যাল হ্যান্ডলিং মানে কি? সিগন্যাল হচ্ছে বেসিক্যালি আপনার ওএস এর কনটেক্সটে আমরা যদি সিগন্যালের ডেফিনিশনটা একটু পড়তে চাই, আর সিগন্যাল ইজ বেসিক্যালি সামথিং আপনার সিগন্যাল ইজ বেসিক্যালি ধরেন একটা মেসেজ যেটা আপনার ওএস পাস করে ফ্রম প্রোগ্রাম টু প্রোগ্রাম বা ফ্রম প্রসেস টু প্রসেস, বোঝানোর জন্য যে কোনো ধরনের ঘটনা ঘটছে, ঠিক আছে। সো যখনই আমার কোন একটা ইভেন্ট বুঝাইতে চাই, সো আমরা আই থিঙ্ক এই ইভেন্ট সম্পর্কে মেসেজ পাসিং একটু আমরা হালকা পাতলা পড়ছিলাম যে ওয়েন এভার অ্যান ইভেন্ট হ্যাপেন্স ইন অ্যান অপারেটিং সিস্টেম, ফর এক্সাম্পল আপনি আপনার পিসিটাকে অফ করে দিলেন, হঠাৎ করে আপনার পিসি থেকে আপনি পাওয়ার অফ করে দিলেন, ঠিক আছে। আপনি যখন পাওয়ার অফ করে দেন সাথে সাথে যেটা হয় আপনার প্রসেসগুলোর কাছে একটা সিগন্যাল যায় যে এখনই এই প্রসেসগুলোকে বন্ধ করে দিতে, সামথিং লাইক দ্যাট। বা লেটস সে আমরা এত পাওয়ার অফ করার মতো এত কি বলে এত বড় কেস সিনারিও যদি না চিন্তা করি, আমরা একটু ইজিয়ার কেস সিনারিও যদি চিন্তা করি। আপনারা আই থিঙ্ক ইয়েতে কি বলে নাম এটার ল্যাবে অলরেডি দেখছেন যে এটা কি আপনারা একটু আমাকে এনশিওর করেন বা কনফার্ম করেন তো, আপনারা কি কন্ট্রোল সি চাপ দিলে কি হয় একটা রানিং কোডের উপর, সেটা কি জানেন?
ল্যাবে আই থিঙ্ক এটা দেখার কথা। স্যার রানিং কোডে এটা কি আপনাদের ল্যাবে দেখেননি? কন্ট্রোল সি দেখানো হয়েছে, বাট মানে কোড রান করার মাঝখানে কন্ট্রোল সি আচ্ছা, কন্ট্রোল সি তে কি দেখছেন এটা বলেন আমাকে। তো টার্মিনেট হয়ে যায়। এক্স্যাক্টলি, কন্ট্রোল সি মানে হচ্ছে একটা পিস অফ কোড টার্মিনেট হয়ে গেল, ঠিক আছে। সো আমরা একটা জিনিস দেখি একটু, আমরা আই থিঙ্ক একটু ছোট করে দেখতে পারি। আমি একটু কাজ করি, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে আমি হচ্ছে একটা কাজ করি, আমি আমার পিসিটা এবার ব্যাক করি। আচ্ছা, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এবারের কোডটা যেটা লিখবো, জাস্ট এটা ছোট ডেমনস্ট্রেশন পারপাস এর জন্যই আমরা জাস্ট একটা ছোট পিস অফ কোড লিখবো, এখানে এমন ফ্যান্সি কিছুই হবে না, ঠিক আছে। রিটার্ন 0 দিলাম, আর ধরেন লিখলাম যে ইন্ট i ইকুয়াল টু 0, int i ইকুয়াল টু 1, লিখলাম while I is less than 1, greater than equal to 1. For that, you'll have to unlock your device first. আমার কেন জানি ওকে গুগল বুঝে গেছে আমার ফোন। হ্যাঁ, রাইট। সো while I is greater than 1, আমি জাস্ট বলতে চাই i প্লাস প্লাস। এখন দেখেন, দিস ইজ বেসিকলি, আসলে আমার এত কিছু করা লাগবে না, আমার মনে হয় না এত কিছু করা লাগবে, আমি জাস্ট এটা করে দিলেই। ঠিক আছে। সো এখানে আমি বেসিক্যালি যেটা করছি, আপনারা কি while 1 এর মানে বুঝেন? মানে এটা কি আপনাদেরকে ল্যাবে দেখানো হয়েছে? হ্যাঁ বা না, কোনো না বললে সমস্যা নেই। স্যার ট্রু আর কি, মানে while 1 মানে হচ্ছে একটা মানে একটা ইনফিনিটি। ইনফিনিট লুপ, এক্স্যাক্টলি। while 1 মানে হচ্ছে আপনার এখানে একটা ইনফিনিট লুপ রান করতেছে, দ্যাট মিন্স এখানে আমি যা লিখবো এটা আজীবন রান হইতেই থাকবে, হইতেই থাকবে। সো এখন যদি আমি এটাকে একটু কম্পাইল করে রান করি, যদি আমি জাস্ট বলি যে এরকম কিছু একটা, হ্যাঁ, এখন একটু খেয়াল করেন, আমি যখনই এই কোডটাকে কম্পাইল করে রান করতেছি, এটা কিন্তু ইনফিনিট ভাবে জাস্ট 1 প্রিন্ট করে যাচ্ছে, প্রিন্ট করে যাচ্ছে। যখন আমি কন্ট্রোল সি দিব, সাথে সাথে জিনিসটা বন্ধ হয়ে যাবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমার এই ওয়াইল লুপটা যখনই আমি কন্ট্রোল সি পাইলো, যেই মুহূর্তে আমার এই ওয়াইল লুপটা থেকে আমি কন্ট্রোল সি পাইলো, সাথে সাথে আমার এই ওয়াইল লুপটা কি হয়ে গেল, আমার এই ওয়াইল লুপটা কিন্তু বন্ধ হয়ে গেল, আমার প্রোগ্রাম থেকে বের হয়ে গেল। সো এই যে কন্ট্রোল সি প্রেস করতেছি আমি, সামথিং লাইক দিস, এই যে বারে বারে কন্ট্রোল সি প্রেস করতেছি, এই কন্ট্রোল সিটা প্রেস করা কিন্তু সিম্পলি হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে আপনার একটা ওএস কে একটা সিগন্যাল দেয়, বা আপনার ওএস যেটা করে আপনার প্রসেসকে একটা সিগন্যাল দেয় যে যদি এই প্রসেসটা রানিং থাকে সাথে সাথে বন্ধ হয়ে যাও। দিস ইজ হোয়াট আ সিগন্যাল বেসিক্যালি ইজ। যে আপনি বাইরে থেকে আপনার প্রসেসের ভেতর কোনো মেসেজ পাঠাতে চান, যেমন আমি এখানে বললাম যে প্রসেসটাকে বন্ধ করতে হবে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। সো আপনারা কি সিগন্যালের আইডিয়াটা বোঝা যায়, সিগন্যাল কি করে এক্স্যাক্টলি? ইয়েস স্যার। ওকে, সো আমরা তাহলে আমাদের ইয়েতে আবার ব্যাক করে ফেলি, আমাদের স্লাইডসে আবার ব্যাক করি। তো এখন আমাদের এই যে সিগন্যাল গুলা আছে, হয়ে গেল, হ্যাঁ। সো যেটা বলতেছিলাম, যে আমাদের এই যে সিগন্যাল, বিভিন্ন টাইপের সিগন্যাল আছে, এই সিগন্যাল গুলা আমাদের দুই ভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। সো একটাকে বলে ডিফল্ট সিগন্যাল হ্যান্ডলার, দ্যাট মিনস আপনার ওএস এই নিজে করে এই কাজগুলো করে দিবে, সিগন্যালকে হ্যান্ডেল করা, সিগন্যালকে পাঠানো, সিগন্যাল সেন্ড এন্ড রিসিভ করা, এগুলো আপনার ওএস করে দিবে। যেটা একটু মাত্র দেখলাম কন্ট্রোল সি দিয়ে, যেমন আপনি যখন কন্ট্রোল সি প্রেস করছেন, আপনার কিন্তু আর কিছু করা লাগে নাই, আপনাকে আবার মানে আপনার কোডের মধ্যে কিন্তু লিখতে হয় নাই যে ইফ কন্ট্রোল সি প্রোগ্রাম বন্ধ হয়ে যাও, এরকম কি আপনি মেবি কিছু লেখেন নাই, তাই না? একটু আগে আমরা দেখে আসলাম। সো এটাকে আমরা ডিফল্ট সিগন্যাল হ্যান্ডলিং বলি, দ্যাট মিনস আপনার ওএস বুঝেই নিবে যে কন্ট্রোল সি মানে হচ্ছে বন্ধ, যাতে সে বন্ধ করে ফেলে। সো আরেকটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড সিগন্যাল হ্যান্ডলার, দ্যাট মিনস আপনি আপনার কোডের মধ্যে লজিক লিখে দিবেন যে যদি কন্ট্রোল সি আসে, ইফ সামথিং লাইক কন্ট্রোল সি হ্যাপেন্স, তাহলে কি করতে হবে। যেমন কন্ট্রোল সি এর ডিফল্ট যে বিহেভিয়ার, হ্যাঁ, কন্ট্রোল সি এর যে ডিফল্ট বিহেভিয়ার, তার ডিফল্ট বিহেভিয়ারের মানে হচ্ছে যে সে যাই করুক না কেন যাতে বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যাতে বন্ধ হয়ে যায়।
আর যদি আপনি পার্টিকুলারলি কিছু বলতে চান যে কন্ট্রোল সি প্রেস করলে ডু দিস 3 থিংস বা ডু দিস 4 থিংস বিফোর শাটিং ডাউন, যেমন ধরেন আপনি একটা অনেক কষ্ট করে একটা সফটওয়্যার লিখছেন, ঠিক আছে, অনেক কষ্ট করে একটা বিশাল একটা সফটওয়্যার আপনি লিখলেন একটা ওয়েব অ্যাপের মতো। এখন আপনার যে ইউজার আছে সে কি করে, সে হচ্ছে যে শয়তান, সে কি করে যে সে খালি কন্ট্রোল সি চাপ দিয়া প্রোগ্রামটার মাঝখান দিয়ে সে বন্ধ করে দেয় প্রোগ্রামটাকে। এখন এইটা থেকে আপনি একটা ঝামেলা বুঝতে পারছেন যে এইটা যদি হয়, ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, যে আপনার ওই প্রোগ্রামটা হচ্ছে রান করার মাঝখানে বন্ধ হয়ে গেলে হয়তো আপনার কোডে কোনো প্রবলেম হবে, বা হয়তো আপনার যে অ্যাপটা আছে সেটা কোনো ঝামেলা হবে। তো তখন আপনি সেটার জন্য আলাদা করে লজিক লিখতে পারেন যে কেউ যদি এরকম করে, ইফ সামওয়ান ডাজ সামথিং লাইক কন্ট্রোল সি, সে যদি এরকম কোনো কাজ করে, তাহলে তুমি এই কয়টা সেফটি মেজারমেন্টটাকে নাও, এন্ড দেন তুমি অফ হয়ে যাও বা যাই করো তাই করো, সেটাই সমস্যা নেই কোনো। ঠিক আছে, সো এটাকে আমরা ইউজার ডিফাইন্ড সিগন্যাল হ্যান্ডলিং বলি। আচ্ছা, সো এখন আমাদের এই সিগন্যাল হ্যান্ডলিং সম্পর্কে আমাদের কিছু জিনিস পড়তে হবে। সো একটা মাল্টি থ্রেডেড প্রোগ্রামে, ঠিক আছে, একটা সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামে সিগন্যাল হ্যান্ডলিং নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট ওই রানিং কোডটা জাস্ট বন্ধ হয়ে যাবে। সো একটা মাল্টি থ্রেডেড প্রোগ্রামে যখন আপনি একটা সিগন্যাল পাঠাবেন, আপনাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে এই সিগন্যালটাকে আমি সব থ্রেডে পাঠাবো, নাকি একটা থ্রেডে পাঠাবো, নাকি কি করব, এরকম আপনাকে হচ্ছে ডিসাইড করে দিতে হবে। সো এখন আমরা যদি আবার একটু আমাদের ওই ইয়েটায় যাই, সো লেটস সে আপনার কাছে একটা থ্রেড আছে, একটা প্রসেস আছে, যে প্রসেসটা আপনি কি করতে চান, এই প্রসেসটা এই ধরেন এরকম একটা প্রসেস আছে, এই প্রসেসটার মধ্যে ধরেন 3টা থ্রেড আছে, 1 2 এন্ড দেন 3, ঠিক আছে। সো এই 3টা থ্রেডের মধ্যে ধরেন আপনার এরকম একটা সিগন্যাল গেছে, ঠিক আছে, আপনার এরকম একটা সিগন্যাল গেছে, যে সিগন্যালটা দিয়ে এই প্রসেসটাকে আপনি ম্যানিপুলেট করতে চাচ্ছেন, ঠিক আছে, এই সিগন্যালটা দিয়ে আপনি হচ্ছে এই প্রসেসটাকে ম্যানিপুলেট করতে চাচ্ছেন। এখন ইউ হ্যাভ আ চয়েস নাম্বার 1, বিকজ রিমেম্বার আমরা কিন্তু এখন ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স নিয়ে ডিল করতেছি, প্রত্যেকটা সিনারির উপর বেস করে করে আমাদের অ্যান্সার গুলা ডিফারেন্ট হবে। সো ইউ হ্যাভ আ চয়েস নাম্বার 1, আপনি এই থ্রেডটাকে, হ্যাঁ সরি, এই সিগন্যালটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সবগুলা থ্রেডে তাকে পাস করে দিতে পারেন। সেটা যদি কোনো থ্রেড মানে সেটা যদি বন্ধ হওয়ার সিগন্যাল হয়, তাহলে আপনি সবগুলো থ্রেডকে একসাথে বলতে পারেন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ চয়েস নাম্বার 1। চয়েস নাম্বার 2 কি? চয়েস নাম্বার 2 হচ্ছে আপনি খালি একটা থ্রেডকে বলেন যে আচ্ছা, জাস্ট এই থ্রেডটাকে আপনি সিগন্যাল পাঠিয়ে দিলেন, বাকি থ্রেডগুলো আনএফেক্টেড রয়ে গেল। দ্যাট মিন্স ওই থ্রেডগুলো ডাজন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং টু দিস থ্রেড। বা আপনি চান যে এই একমাত্র একটা থ্রেডেই হচ্ছে একটা সিগন্যাল পাঠাইতে, হয়তো আপনি চাচ্ছেন যে বাইরে থেকে বলতেছেন যে এই থ্রেডটা বন্ধ হয়ে যাক, বাকিগুলো চলুক, সেই ক্ষেত্রে আপনি জাস্ট বলতে পারেন যে এই থ্রেডটায় সিগন্যালটা পাস করতে বলতে পারেন। তো অপশন নাম্বার 3 কি হতে পারে? আপনি চাইলে একের বেশিও করতে পারেন সেম কাজটা। আপনি বলতে পারেন যে সামথিং লাইক দিস, ঠিক আছে, আপনি এরকম করে কিছু বলতে পারেন যে 2টা থ্রেডের মধ্যে আপনি সিগন্যাল পাঠাতে পারেন, সবগুলো না পাঠায়, বা যে কোনো 2টা থ্রেডে আপনার যে পরপর 2টা হইতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে এরকমও করতে পারেন, আপনি জাস্ট এই সিগন্যালটাকে জাস্ট এই 2টা থ্রেডে পাঠাতে পারেন, সামথিং লাইক দিস ইউ ক্যান ডু এজ ওয়েল, ঠিক আছে। আর লাস্টলি আপনি যেটা করতে পারেন, যেটা ইউজুয়ালি করা হয় বা যেটা করাটা বেটার সেন্স মেক করে, সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আরেকটা থ্রেড বানাবেন, ঠিক আছে, আরেকটা থ্রেড বানাবেন যেই থ্রেডটার কাজ হচ্ছে এই সিগন্যালটাকে সবার আগে রিসিভ করা। সো এই থ্রেডটার পার্টিকুলারলি ইটস জাস্ট দেয়ার টু রিসিভ এনি সিগন্যালস, যেটা হচ্ছে আপনি বাইরে থেকে পাঠাবেন, ঠিক আছে। এই থ্রেডটার কাজই হচ্ছে সিগন্যাল রিসিভ করা। এরপরে সেই সিগন্যালটাকে সে হচ্ছে যাচাই করবে, সে দেখবে এই সিগন্যালটা দিয়ে কি করতে হবে, এন্ড দেন সে হচ্ছে বাকি থ্রেড গুলাকে বাই ইটসেলফ সে ইনস্ট্রাকশন দিতে পারবে। সো আপনার যতগুলো প্রসেস থাকবে, সরি, যেই প্রসেসটা থাকবে তার মধ্যে যতগুলো থ্রেড থাকবে, সেই থ্রেডগুলোর কি কাজ থাকবে, সেই থ্রেডগুলোর মধ্যে একটা থ্রেডের কাজ থাকবে কেবলমাত্র সিগন্যালকে কি করা, সিগন্যালকে জাস্ট রিসিভ করা। সো যদি আমরা একটু আমাদের স্লাইডটায় ব্যাক করি, আমরা এই জিনিসটা দেখতে পারবো যে I don't know why this happens, just আগের জায়গায় চলে যায় কেন। হ্যাঁ, সো you can number 4টা চেক করেন, you can assign a specific thread to receive all signals for the process. That means আপনার যতই সিগন্যাল আসুক না কেন বাইরে থেকে, ওই থ্রেডটা সবগুলা সিগন্যাল রিসিভ করবে, এন্ড দেন সে তার নিজের মতো করে ডিস্ট্রিবিউশন করে নিবে, ডিপেন্ডিং অন অফ কোর্স সেই সিগন্যালটা দিয়ে কি করতে হবে সেটার উপর বেস করে হচ্ছে ইয়ে করে দিবে।
সো এটাকে আমরা বলি হচ্ছে এই সিগন্যাল হ্যান্ডলিং বেসিক্যালি, এবং এই সিগন্যাল হ্যান্ডলিং এর বিভিন্ন ধরনের সিনারিও গুলা সম্পর্কে এখানে বলা আছে। সো এখানেও আবার সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এর ব্যাপার আছে, যে আপনি যদি পার্টিকুলারলি একটা থ্রেডে পাঠান সেটাকে আমরা সিনক্রোনাস সিগন্যাল হ্যান্ডলিং বলি। এখানে ক্যান্সেলেশন কথা বলা আছে, বাট অ্যাপ্লাইজ ফর আদার টাইপস অফ সিগন্যালস এজ ওয়েল। সো সেটাকে আমরা সিনক্রোনাস হ্যান্ডলিং বলি। যদি আমরা সবগুলা থ্রেডে একসাথে পাঠাই দিই সিগন্যালটা, একটু আগে আমরা যেই সিনারিওটা দেখলাম স্ক্রিনে, হোপফুলি বুঝতে পারছেন দেখে, তো সেটাকে আমরা এসিনক্রোনাস সিগন্যাল হ্যান্ডলিং বলি। আর মাঝামাঝি কিছু একটা করতে পারেন, কেবলমাত্র একটা বা দুইটা এরকম কয়েকটা প্রসেস, কয়েকটা থ্রেডও পাঠাতে পারেন, সেটাকে আমরা 3 নাম্বার পয়েন্টটা কভার করছি। আর 4 নাম্বারটা হচ্ছে ইউ হ্যাভ আ ডেজিগনেটেড সিগন্যাল হ্যান্ডলার, যে হচ্ছে সবার বিহাফে থ্রেডগুলার থেকে মানে সিগন্যাল গ্রহণ করে, এন্ড দেন ইট উইল ডু, মানে ইট উইল ডিসাইড হোয়াট টু ডু উইথ দি আদার থ্রেডস। ঠিক আছে, সো এই 4 ধরনের সিগন্যাল হ্যান্ডলিং আমাদের জানলাম আমরা। কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো এটা গেল আমাদের সিগন্যাল হ্যান্ডলিং এর ব্যাপার। আর লাস্টলি আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে থ্রেডিং ইস্যুস, দ্যাট মিনস থ্রেডের কি কি ঝামেলা হইতে পারে। ঠিক আছে, থ্রেডের ইস্যুস মানে এটা এক্স্যাক্টলি ঝামেলা না, এই আমরা যে টাইপের যে কোয়েশ্চেন গুলা, আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন গুলা জিজ্ঞেস করতেছি, সেই জিনিসগুলো আমাদের এখানে যে সামারাইজ করে বলা আছে, যে হোয়াট আর দ্য ইস্যুস দ্যাট উই মাইট ফেস ওয়াইল ট্রাইং টু ইমপ্লিমেন্ট থ্রেডস। সো নাম্বার 1, আমাদের ফোর্ক সিস্টেম কলটা। ফোর্ক সিস্টেম কলটাতে কি আমরা সবগুলা থ্রেডকে নতুন করে বানাবো আবার নাকি না, যে কোয়েশ্চেনটা আমরা ফার্স্টেই অ্যান্সার করছি, যে আমাদের সবগুলা থ্রেড কি নতুন করে রেপ্লিকেট করতে হবে নাকি না। সো আমরা এটা সলিউশন হিসেবে দুইটা ডিফারেন্ট ভার্সনস অফ ফোর্ক করছিলাম। আচ্ছা, এরপর আমরা থ্রেড ক্যান্সেলেশন সম্পর্কে পড়ছি। থ্রেড ক্যান্সেলেশন দুই ধরনের হতে পারে, সিনক্রোনাস ক্যান্সেলেশন হতে পারে, এসিনক্রোনাস ক্যান্সেলেশন হতে পারে। সিনক্রোনাস ক্যান্সেলেশন মানে হচ্ছে একটু পর পর, একটু দাঁড়ান, আচ্ছা হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে আমাদের এই থ্রেড ক্যান্সেলেশনের ব্যাপারটা যেটা হতে পারে যে আমাদের এই থ্রেড ক্যান্সেল চাইলে আমাদের সিনক্রোনাস হতে পারে, দ্যাট মিনস আমাদের সব মানে একটা থ্রেডকে আপনি কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ওকে পোলিং করবেন। পোলিং করা মানে হচ্ছে বারে বারে গুতা দিয়ে দেখবেন যে সেই থ্রেডটাকে শেষ হয়েছে নাকি না। যদি না হয়ে থাকে তাহলে কি করবেন, না হয়ে থাকলে হচ্ছে আবার বলবেন যে রান করতে দাও, যখন শেষ হবে তখন তুমি বন্ধ করবে। দ্যাট ওয়াজ সিনক্রোনাস ক্যান্সেলেশন। এই সিনক্রোনাস ক্যান্সেলেশন মানে হচ্ছে যে আপনি জাস্ট এখনই হচ্ছে বন্ধ করে দিবেন, আর কেউ ওয়েট করবেন না, কাজ করতেছে নাকি না সেটা আপনার দেখার সময় নেই, আপনি জাস্ট সিম্পলি বন্ধ করে দিবেন। দ্যাটস ফার এজ দ্যাট গোস। সো এরপর আমাদের সিগন্যাল হ্যান্ডলিং। সিগন্যালটা কোথায় পাঠাবেন? সব প্রসেসে পাঠাবেন, একটাই পাঠাবেন, কয়েকটাই পাঠাবেন, নাকি একটা পার্টিকুলার সিগন্যাল হ্যান্ডলার থ্রেড নামক একটা থ্রেড রাখিয়ে দিবেন যে হচ্ছে সবার সিগন্যাল হ্যান্ডেল করবে। চার ধরনের সিনারি হতে পারে। এরপর আমাদের থ্রেড পুলস সম্পর্কে কিছু আমরা পড়াশোনা করছিলাম, যে থ্রেড আমাদের যদি থ্রেডের ম্যানেজমেন্টটা যদি আমরা আরো অটোমেটিক করতে চাই, আমরা আরো সিমলেস করতে চাই, তাহলে আমরা থ্রেড পুলস ইউজ করতে পারি। ঠিক আছে, আর লাস্টলি আমরা যেটা বলছিলাম যে থ্রেড স্পেসিফিক ডেটা, দ্যাট মিনস আপনাদের কি এই পার্টিকুলার স্লাইডটার কথা মনে আছে? এটা কি আপনারা পড়ছিলেন নাকি না বলেন তো? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখেন কিছু পিসেস অফ ডেটা বা কিছু পিসেস অফ ইনফরমেশন আমরা রেপ্লিকেট করছি, বাকিগুলোকে আমরা রেপ্লিকেট করি নাই। সো এখানে যেমন আমরা টেক্সট সেগমেন্ট, মানে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, ফাইল সেগমেন্ট, এগুলো আমরা আলাদা রাখছি, মানে রেপ্লিকেটেড রাখছি, মানে রেপ্লিকেট করি নাই, শেয়ার করছি। আবার রেজিস্টার, স্ট্যাক, পিসি এগুলাকে আমরা রেপ্লিকেট করছি। এখন আপনি চাইলে এমন করতে পারেন যে ডেটা সেগমেন্টটাকে হয়তো আপনি চাচ্ছেন যে তাও রেপ্লিকেট করতে দিতে চান না। ঠিক আছে, এমন হইতেই পারে যে আপনার হয়তো ডিজাইন চয়েস হইলো যে আচ্ছা আমি রেপ্লিকেট করবো না। মানে এখন হয় এখানে ঠিক আছে অপারেটিং সিস্টেম গুলো ডেটা সেগমেন্ট রেপ্লিকেট করে, বাট দ্যাট ইজ অফ কোর্স ওয়ান্স এগেন অ্যান ওপেন এন্ডেড কোয়েশ্চেন। হয়তো আপনি জানি না যে কোনো ভ্যারিয়েবল এদের মধ্যে শেয়ার্ড হোক, আপনি জানি না যে কোনো ধরনের আপনি যাদের এটা চান যে প্রত্যেকটা থ্রেড বিভিন্ন ফাইল খুলুক, তারা যাতে সবাই যাতে সেম ফাইল ওপেন না করে বসে থাকে, আপনার হয়তো এরকম ইচ্ছা হয়েছে। তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি ডেটা সেগমেন্ট, ফাইল সেগমেন্ট সবগুলোকে হচ্ছে আপনি নতুন করে আবার রেপ্লিকেট করতে পারেন। ঠিক আছে, সো সেটাও একটা ইস্যু দ্যাট উই মাইট নিড টু অ্যান্সার ডিপেন্ডিং অন হোয়াট সিনারিও উই আর অন, মানে হোয়াট সিনারিও উই আর ইন রাইট নাও, মাই ব্যাড। ঠিক আছে, সো এইটাই মোটামুটি আমাদের থ্রেডস নিয়ে পড়াশোনা। আমরা আজকে থ্রেড শেষ করে ফেললাম। সো আমি একটু রেকর্ডিংটা আগে বন্ধ করি। হ্যাঁ, সো এইটা মানে সো উইথ দ্যাট আমরা তাহলে এখন একটু
একটু ডিসকাস করি কিছু ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে যে নাম্বার 1 আমাদের আম, আমাদের তো আজকে থ্রেড শেষ হয়ে গেল। সো এখন আমরা একটু ওই নেক্সট ক্লাসে হয়তো আমাদের একটা কুইজ দিতে হবে। কুইজটা তো আপনারা জানেনই, মানে আজকে হওয়ার কথা ছিল, বাট আমরা ওই কি বলে এই কুইজ নিতে পারলাম না কুইজটা। সো আপনাদের কুইজের সিলেবাস কি মনে আছে? প্রসেস হ্যাঁ, কেবলমাত্র প্রসেস আমাদের কুইজের সিলেবাস ছিল। আমরা ওইটাই রাখবো, আমরা থ্রেডসটাকে আর ইনক্লুড করবো না, সিন্স মানে এটা আসলে ঠিক হবে না করা। সো আমরা প্রসেসই রাখবো সিলেবাস। আমরা তো কোয়েশ্চেন সম্পর্কে অলরেডি ডিসকাস করছি। সো হ্যাঁ, তা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে আমরা সিপিইউ স্কেজুলিং শুরু করবো আর কি। ঠিক আছে, আমাদের আর আমাদের আরো কিছু যে ক্লাসগুলো বাকি আছে আমরা হচ্ছে সিপিইউ স্কেজুলিং আগে দেখবো আর কি। বিভিন্ন প্রসেসেস কিভাবে কোন অর্ডারে যায়, বা কোন অর্ডারে আপনি মাল্টিপল প্রসেস থাকলে হচ্ছে কাকে আগে কাকে পরে এক্সিকিউট করাবেন, সেটা হচ্ছে আমরা আর কি নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করবো। ঠিক আছে। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আমার মনে হয়েছে যে আপনারা একটু কম ইয়ে করছেন, পার্টিসিপেট করছেন আজকে। সো যদি মানে অনলাইন ক্লাসেস অফকোর্স অনেক ইস্যুস হয়, কনসেন্ট্রেশন রাখা প্লাস অনেক ধরনের ইন্টারফিয়ারেন্স হয় আসলে। সো বুঝতে পারি আমি, বাট স্টিল একটু চেষ্টা করেন যে রেকর্ডিংটা তো আমি হয়তো ঘন্টা 2-এর মধ্যে দিয়ে দিব, জাস্ট মানে কনভার্ট হইতে যত সময় লাগে আর ইউটিউবে আপলোড হইতে যত সময় লাগে। সো এইগুলার পরে আপনারা একটু প্লিজ রেকর্ডিংটা দেখে নিন, বিকজ মানে এই টপিকগুলো আসলে হয় কি, একটা টপিকের উপর আসলে আরেকটা টপিক খুবই ডিপেন্ডেন্ট। সো না বুঝলে আসলে পরের ক্লাসগুলা আমি চাই না যে আপনারা হারায় যান কোর্সের মাঝখান দিয়ে। ঠিক আছে, দ্যাট উড বি মানে সেটা আমি একেবারেই চাবো না। সো কাইন্ডলি যদি আজকের ক্লাসটা ভালো করে ফলো না করতে পারেন, একটু রেকর্ডিংটা দেখে নিন। হোপফুলি রেকর্ডিংটা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড অফকোর্স কনসালটেশন আওয়ার্সে তো অফকোর্স আমরা ইয়ে করতেই পারবো। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? স্যার কুইজ নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, বলুন। কুইজ কি আমাদের টাইম স্লটের ফার্স্টের দিকে নেওয়া হবে না না, লাস্টের দিকে? আমি চেষ্টা করবো হচ্ছে একটু পরে নেয়ার, রাইট? বিকজ ফার্স্টের দিকে আসলে আমরা সবাই এসে উঠতে পারি না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি ইচ্ছে করে দেরি করবেন। ওইটার জন্য স্যার, মানে কোনো কারণে যে হয়ে যায়। হ্যাঁ, না সেটা অফকোর্স আমরা কনসিডার করবো। অফকোর্স মানে প্রথম ক্লাসের প্রথমে হয়তো সবাই আমরা অ্যাটেন্ড করতে পারি না বিভিন্ন কারণে, অন্য ক্লাস থাকে বা মানে হঠাৎ করে ক্যাম্পাসে আসতে দেরি হয়ে যায় মাঝে মধ্যে। সো অফকোর্স আমরা চেষ্টা করবো হচ্ছে কুইজটা একটু পরেই নেয়ার, এই আর কি। আমরা একদম শুরুতে হয়তো না নিয়ে একটু পরে কোনো একটা সময় হয়তো নিই। থ্যাংক ইউ স্যার। অলরাইট। সো তাহলে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই, রাইট? ওকে, সো কোয়েশ্চেন নাই মানে অফকোর্স দুইটা অর্থ হতে পারে, আইদার আপনি সব বুঝে গেছেন অথবা আপনি কিছুই বুঝেন নাই। যদি আপনি প্রথমটায় পড়েন তাহলে খুবই ভালো, যদি পরেরটায় পড়েন রেকর্ডিং দেখে নিন। রেকর্ডিং পরে রেকর্ডিং দেখে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন গুলো নিয়ে কনসালটেশনে চলে আসেন কাইন্ডলি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। ইউ মে লিভ। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।